বিটুইন মানে কি? দুই গ্রুপের মাঝে। এখন দুই গ্রুপের মধ্যে কিন্তু 50 জন হইতে পারে, একদিকে 10 জন, একদিকে 40 জন, তো গ্রুপ। আচ্ছা, তোমার নাম হচ্ছে কি কি জানো, রবিন না? আচ্ছা, এখন যদি আমরা বলি রবিন আর হুডের মাঝে, তখন কি হয় বলো তো? বিটুইন রবিন অ্যান্ড হুড হয়ে গেছে না? আর 11 নম্বর প্রিপোজিশনটা হচ্ছে বিফোর। এর সিনোনিম হিসেবে প্রায়র টু পাবো আমরা, এবং অনেকবার পাবো। প্রায়র টু লিখে দিচ্ছে যে শেখ হাসিনার আগে, যেমন প্রায়র টু শেখ হাসিনা না? আর পরে ইংরেজি পাবো আমরা পোস্ট। পোস্ট অনেক সময় দেখবা ইউজ হচ্ছে। তারপরে আমরা পার্টিসিপল আকারে না নাউনকে বড় করতে পারি। পার্টিসিপল কি, যে আইএনজি অথবা পাস্ট ভয়েস। এটা আবার পরেও দেওয়া যায় না? পরে প্রিপোজিশন দেয়, রিলেটিভ ক্লজ দেয়, পার্টিসিপল দেয়, বিভিন্ন পাংচুয়েশন মার্কস দেয়। পাংচুয়েশন মার্কসে দুইটা হাইফেন, দুইটা কমা, ব্র্যাকেট, এমনকি কোলন চিহ্ন দেওয়া যায়, প্রেস দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে আর কি। তা আমাদের 1 মাস হয়ে যাবে। আমরা 1 মাসে আমাদের টার্গেট ছিল 17টা প্যাসেজ পড়া না? 15টা বা 16টা বা 17টা প্যাসেজ। আপনি কয়টা পড়ছেন আমি জানি না। আমরা সেকেন্ড প্যাসেজে আছি, তাও প্রথমটা আবার অর্ধেকটা প্যাসেজ না? ঠিক আছে না? আমি এখানে সেই প্যাসেজগুলোর নাম দিয়ে দিছিলাম যে এই প্যাসেজগুলো পড়বেন। হুম। কেমব্রিজ 18 থেকেও একটা পড়া যায়। প্যাসেজটার নাম হচ্ছে আপনার 66, স্টিম কার। এটা ভালোই একটা প্যাসেজ, সহজ আছে। 10 নম্বর থেকে চা পড়া যায়, বাট চা ইস পোয়েটিক ল্যাঙ্গুয়েজ আছে প্রচুর। তো এখানে 15টা প্যাসেজ আছে। দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা। কেনা ডিকশনারি লাগে না? প্রথমে অনেকবার পড়ে নেবেন, তারপরে ডিকশনারি লাগুক। Okay. হ্যাঁ, একবার কয়েকবার পড়ে নেওয়ার পরে ডিকশনারি আপনার লাগতেই পারে, লাগুক। হুম। আননোন ওয়ার্ড থাকলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এমনি পড়বো আগে, মুখস্থ করে ফেলবো আগে হাফিজি মেথডে, তারপরে আমরা মিনিং বুঝবো। ঠিক আছে? হ্যাঁ। গণা আরে পড়ে যাবেন, দেখবেন বুঝে গেছেন। ব্রেনের কিছু আমেজিং ক্যাপাসিটি থাকে না? ঠিক আছে? আচ্ছা, দুই দোকানে চার, দুই দোকানে চার পড়তে পড়তে এক সময় মনে হবে দোকানে কিভাবে চার হয়। ঠিক আছে? তখন ব্রেন বুঝবে না, দোকানে না, দুই গুণে না। ঠিক আছে? এটা এক সময় ব্রেন নিজে প্রশ্ন করবে, আমি কি পড়তেছি, আমি তো ওয়েস্ট করতেছি সময়কে। তো ব্রেনের ওই আমেজিং ক্যাপাসিটিতে আপনি পেরে যাবেন। আমরা যখন খাই, আমাদের হাত মুখে যায় না সব সময়? কোনোদিন কিন্তু মুখ দেখি না চোখ দিয়ে, দেখেন না? দেখেন না কিন্তু, দেখছেন? কিন্তু ব্রেন মনে রাখতে পারে না। ঠিক আছে? আপনি যদি বলেন যে আপনার হাত দিয়ে শুধু কানটাই টাচ করবেন, অন্য কিছু না, আপনি কান ধরে বলতে পারবেন না? ঠিক আছে? আচ্ছা, ব্রেনের কিছু অ্যামেজিং ক্যাপাসিটি আছে। মক দিস অনেকে ভালো পাইছে না? আমাদের আবার 3 পাইছে, তার মানে আমরা বুঝতে পারি কিছু কিছু ক্যান্ডিডেটের লেভেল আরো খারাপ থাকে, তাই না, রাইটিং এ? ঠিক আছে? আচ্ছা, ওরা ধরেন মক দেওয়ার জন্য 6 পাইছে, তো কয়েকটা 5 মানেও ধরেন ও আর কিছুদিন ট্রাই করলে হয়ে যাবে। 6, 6, 6, 6 মকে ভালোই করছে। ঠিক আছে? 11 জন মক দিচ্ছে, যাক গুড। দুইটা মিলে। প্যাসেজ পড়বেন, হ্যাঁ, আপনার প্যাসেজ পড়াটা প্রচুর পরিমাণে হেল্পফুল। 50%। আমরা তো আর দুইটা ক্লাস পরে বা আড়াইটা ক্লাস পরে প্যাসেজ পড়া শুরু করবো, মানে সলভ করা শুরু করব। তখনই আমরা দেখবো যে সলভ করাটা আলাদা একটা টেকনিক। প্যাসেজ যখন পড়ি আমরা অনেক কিছু পড়তেছি, কিন্তু যখন আমরা সলভ করবো এত কিছু আমাদের পড়তে হবে না। সলভ আবার নতুন জিনিস। আমরা মনে হয় এই পর্যন্ত পড়ে ফেলছিলাম না? এই যে এই প্যারাগ্রাফ থেকে শুরু করবো না? হুম।
কোন পর্যন্ত পড়ছিলাম? এই প্যারাগ্রাফ পড়ছিলাম? পড়ি নাই তো মনে হয়, না? আচ্ছা, এইটার পর থেকে আমরা পড়বো, না? আচ্ছা। ইন না? আচ্ছা, না। 16 নম্বর বই, এর মধ্যে কঠিন প্যারাজ আছে, ভালোই কঠিন। পোলার ব্যাস, 166 ব্যাচ, না? আমি এই প্যাসেজটা 100 বারের উপরে হবে পড়ছি, পোলার বেয়ার প্যাসেজটা। আপনারা পড়ছেন কিনা জানি না, ঠিক আছে। আমি পড়ছি, তাও তো অনেক আর পরবর্তীতে আমার লাগবে না, তারপর আমি পড়ছি, কারণ নিয়মিত না পড়লে আপনি ভুলে যান অনেক কিছুই। পড়তে হয়, ঠিক আছে। এই পর্যন্ত পড়ছিলাম, না? দে ডিসকভার দ্য প্রেগন্যান্ট বেয়ার্স। তারা আবিষ্কার করলো যে ইন অ্যাডিশন 6 মান্থস লেটার, এখান থেকে আমরা শুরু করব। এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে ইন অ্যাডিশন, না? আম, আপনাদের সাথে আমি কনজাংশন কয়েকটা পড়ছি আমার মনে হয়। হোমওয়ার্ক হিসেবে দিছিলাম, বাটে সিনোনিম দিয়ে তো মনে হয় দেওয়ার কথা। তারপরে এর আগের দিন মনে হয় এক্সাম্পল একটা দিছিলাম, কন্ট্রাস্ট দিছিলাম, আর কি কি দিছিলাম, অ্যাডিশন দিছি। অ্যাডিশন দিয়ে যে বাক্য তৈরি করা, ধরো তুমি একজনকে নিয়ে বিভিন্ন তথ্য দিলা। যেমন তোমার নাম হচ্ছে মেহেদি, না? মেহেদিকে নিয়ে, তোমার নাম নাইম আর পিছনে মেহেদি, না? মেহেদিকে নিয়ে আমরা একটা বাক্য দিলাম। মেহেদির অনেকগুলা গুণ। প্রথমত, ফিজিক্যালি স্ট্রং। দ্বিতীয়ত, মানুষের প্রতি শ্রদ্ধাশীল। তৃতীয়ত, ধার্মিক। চতুর্থত, আচ্ছা, না, পড়াশোনায় ভালো। এবং এছাড়া এই যে তথ্য যোগ করব, যোগ করা ইংলিশ কি? সেই যোগ করার জন্য আমরা একটা ওয়ার্ড দিই, কোনটা? ইন এডিশন টু। এগুলো হলো, এর নাম হচ্ছে কোহেসিভ ডিভাইস। নাম কি? এগুলো কোথায় কোথায় লাগে বলেন তো? রিডিং এ তো আমরা দেখলাম লাগতেছে, রাইটিং এর সব জায়গায় লাগবে। এই কোহেসিভ ডিভাইসের সঠিক ব্যবহার লাগবে আমাদের। এখন আপনি এগুলো পয়রা মুখস্থ কইরা যদি মনে করেন যে এগুলো অ্যান্ডের জায়গায় বসাবো, তা না। আপনি বাক্য দেখলে বুঝতে পারবেন কোন কনটেক্সটে বসে। এই জন্য আমি কোহেসিভ ডিভাইস অ্যাডিশনের মনে হয় বাক্যগুলো পর্যন্ত তোমাদের গ্রুপে দিয়ে দিছিলাম। আজকে অ্যাডিশনটা ছিল, না? আজকে তো মনে হয় অ্যাডিশন ছিল, দেখি তারপরে আমরা, না হলে তোমাকে আবার দিয়ে দিচ্ছি আমি। যোগ করার জন্য যে শব্দগুলো বসে, অ্যাডিশন। দেখি কোথায় আছে অ্যাডিশন, 9 নম্বরে আছে। এই যেখানে অ্যাডিশন দেওয়া আছে, অ্যান্ড এর ব্যবহার। শি বট অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস ফর দ্য মার্কেট, যোগ করার জন্য। পাশেরটা কি? দ্য হোটেল ইজ। এবং আরেকটা তথ্য দাও, ইন এডিশন। তাহলে বলো, হোটেল নিয়ে দুইটা তথ্য, না? এই যে যোগ করা হয়েছে, তথ্যকে আরো বড় করা। আচ্ছা, বড় করলে আমাদের কি লাভ, স্যার? কনজাংশন তোমাকে সিগন্যাল দেবে তুমি এখানে বিপরীত ওয়ার্ড পাবা না সিমিলার ওয়ার্ড পাবা। স্যার, যেমন? যেমন পোলার বেয়ার্স আর পিপল থিঙ্ক অফ পোলার বেয়ার্স অ্যাজ, কি লেখা বলো তো? পাশের ওয়ার্ডটা কি দেওয়া? এন্ড দিলে তো তো বিপরীত হবে না, একই জাতীয়। আনইন্টেলিজেন্ট ওয়ার্ড তো ভালো ওয়ার্ড না, তাহলে এন্ড এর পরও নেগেটিভ ওয়ার্ড হবে। সিগন্যাল দেয়, সিগন্যাল দেয়, না? I made a kill. Take a second. তাই না? Take a second. Okay. That's a good kill. Thanks. হুম। Okay. তো এগুলো আমাদেরকে ভালো ভালো সিগন্যালিং ওয়ার্ড হিসেবে কাজ করবে। Okay, তো তোমাকে আবার দিয়ে দিচ্ছি, যেমন আরেকটা দেখো, হি ইজ আ। এটা একটা ভালো গুণ, তাই এর এডিশনের পর আরো কিছু বলবে না? ঠিক আছে। তারপর আবার কি হয়? ইন এডিশন টু এর জায়গায় বিসাইডস দিস বা দিস দেওয়া যায়। অ্যাডিশনালি, যেমন দেখো,
দ্য স্কুল প্রোভাইডস অ্যাডিশনালি, তথ্য কিন্তু বড় হচ্ছে না। এখন তুমি এর ব্যবহার শিখবা, যে কখন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দেব, কখন অ্যাজ ওয়েল দেব। বাক্যগুলো পড়লে তোমার এই সবই তোমার জানা, কিন্তু ব্যবহারের সঠিকতা আনতে হবে, মানে প্রিসিশন। তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে গিয়া, ব্যাস এটা মনে হয় আগে দেওয়া ছিল, তারপরে হুম, না, আবার দিয়ে দিলাম তোমার, না ঠিক আছে। ইভেনচুয়ালি, না ঠিক আছে, দিয়ে দিলাম তোমার। এখন আমি তোমাকে ডিস্ট্রাক্ট করে অন্য জায়গায় নিয়ে গেলাম কেন? কারণ আমার এই লাইনের মধ্যে একটা ওয়ার্ড ছিল। কি ছিল কও? মানে ওই যে ওনাদেরকে নিয়ে আরো তথ্য দিস। তা কিরকম তথ্য দিল, কেন যোগ করলো? একটু আগে উনি বলল যে তোমার এই তারা ডিসকভার করছে যে পোলার বেয়ার্স ওয়ার এবল টু ইনক্রিজ দ্য ডেনসিটি অফ দেয়ার বোনস। না, এটা আবিষ্কার করছে না? আরো আবিষ্কার করছে বলো। আহ এরও আবিষ্কার করছে না? এই যে ডে ডিসকভার্ড, তাহলে এখানে আরো একটা আবিষ্কার। যদি এরপরও আরো আবিষ্কার করে, তাহলে আবার হয়তো ইনারেশনের মতো সিএনএম দিতে পারে। 6 months later, when they finally emerged from the den with their cubs, there was no evidence, এই যে আবিষ্কার করছে, of significant loss of, কোনটা বলো তো? কন্ডেন্সেশন, ঠিক আছে, ভালো কথা। তো তুমি আরেকবার পড়ো বাক্যটাকে। In addition, 6 months later, when they finally emerged from the den with their cubs, there was no evidence of significant loss of bone density. তুমি চাইলে এই বাক্যকে ঘুরাইতে পারবা। এখানে দুইটা বাক্য। প্রথম বাক্যটা কোন জায়গা থেকে শুরু বলো তো? এ পর্যন্ত না বাক্যটা? এটা মরা বাক্য, এটা কিন্তু আসল বাক্য না। আর এটা তোমার জেতা বাক্য না। তাহলে তুমি জেতাটা আগে বললে পরে মরা বলতে পারো না? বলা যাবে না? In addition, 6 months later, there was no evidence of significant loss of bone density when they finally emerged from the den with that মরা বাক্য জেতা বাক্য এদিক ওদিক করা, এটা ইংলিশের একটা ক্লাসিক রুল। হ্যাঁ, 6 months লেটার সাথে হয় দিছে, দেখতে ভালো লাগে। দূরে নিলেও পাঠক বুঝে নিত যে 6 months লেটারের সাথে হয়। তো প্রথমে ইনারেশন, এটা হচ্ছে একটা কনজাংশন, কোহেসিভ ডিভাইস। স্ট্রাকচার না জানি আমরা, অ্যাসিভি ওডিএমপিটিআর। কি দিয়ে শুরু হলো এখানে? সময়, পাশেও সময়, কিন্তু এটা বাক্য আকারের সময় না। হয়েন হলো তোমার কনজাংশন, সময় বুঝায় না। কি নাম যেন, রোকন তোমার নাম, তাই না? তুমি চেষ্টা করবা এই লাইনগুলো মুখস্থ করে ফেলতে, মুখস্থ করে এভাবে বাক্য লিখতে। তাহলে আমাদের লাভ হবে, এইভাবে নেটিভদের ধাঁচে ইংলিশ লিখতে পারবো। আচ্ছা, এগুলো পড়লে মুখস্থ হয়ে যাবে, দেখবা গ্রামারের জানাটাও তোমাকে হেল্প করবে গ্রামারের দিক দিয়ে। তো এই হচ্ছে আমার সাবজেক্ট। দে দে কয়জনকে বুঝাইছে? এক না একাধিক? উপরে তাহলে উপরের লাইনে কি পোলার বেয়ার ছিল না বেয়ার্স ছিল? এটা কিন্তু খেয়াল করবা, যে তুমি সিঙ্গুলার দিলে ইট লিখবা, প্লুরাল দিলে দে লিখবা। ফাইন দে, দের পরে ভার্বের আগে কি দেওয়া আছে দেখো, ফাইনালি কি অ্যাডভার্ব। এবার ভার্ব আছে দেখো, ইমার্স মানে বের হওয়া, বেরিয়ে আসা। এতদিন তারা গর্তে ছিল না, তাহলে এখানে ইমার্স মানে কি বেরিয়ে আসা। তাহলে বলো তুমি, অর্থ কি দাঁড়ালো? যখন তারা বেরিয়ে আসলো, ভার্বের পরে অবজেক্ট হওয়ার কথা না? অবজেক্ট পাইতে কি দিয়ে প্রশ্ন করবা? নাই, দেখো নাই। ডাইরেকশন বলো, কোথা থেকে? হ্যাঁ, এই যে আমাদের কোথা থেকে পেয়ে গেছি, ঘর থেকে। দেন মানে না ঘর দেখলাম। আচ্ছা, কার সাথে? ম্যানার বলো, কিভাবে, কার সাথে? এগুলো এক একটা পার্ট পড়ার সময় তুমি এরকম চাং করবা। and they finally emerged from the den with their, বেনের মধ্যে নিবা যে ফ্রম দ্য ডেন একটা অংশ, উইথ দ্য কাপস আরেকটা। আচ্ছা, এটা তোমার বেন নিয়ে নেবে, কিভাবে নেবে স্যার? তুমি জানো প্রিপোজিশনকে কোন পর্যন্ত পড়তে হয়? তাহলে ফ্রম থেকে ডেন পর্যন্ত একটা চাঙ্ক, আবার এখানে উইথ থেকে কোন পর্যন্ত? এখানে মরা বাক্য শেষ, যাতা বাক্য শুরু। There was no evidence of significant loss of boldness. এখানে বাক্যটা কি দিয়ে শুরু?
দেয়ার যুক্ত বাক্যের গ্রামার কি কি? দেয়ার যুক্ত বাক্যের গ্রামার আছে না? কোনটা আগে বসে জানো? না স্যার, তাহলে এটার জন্য তোমাকে আবার একটু ডিস্ট্রাক্ট করতে হবে আমাকে। বাক্য কি দিয়ে শুরু করব বুঝতে না পারলে তুমি ইট দিয়ে অথবা দেয়ার দিয়ে শুরু করবা। ওই দেয়ারের কোনো অর্থ হয় না। দেয়ার যুক্ত বাক্যে আগে ভার্ব পরে সাবজেক্ট। এটা একটা মুখস্থ গ্রামার। লেটস সি না। বলো, দেয়ার কখনো দেয়ার যুক্ত বাক্যে পরে সাবজেক্ট। ফার্স্টে দেয়ার বসলে কি হয় না? এর কোনো অর্থ হয় না। দেখি আমি লিখে দিছি কিনা। হ্যাঁ, লিখে দিছি। বলো, দেয়ার কখনো দেয়ার যুক্ত বাক্যে আগে ভার পরে ফার্স্টে দেয়ার বসলে জেনারেলি এর কি হয় না? আচ্ছা, আরেকটা বিষয় তুমি শিখবা। সেন্টেন্স কি দিয়া শুরু করব বুঝতে না পারলে ওই ইট বা দেয়ারের কি হয় না? ওই ইট বা দেয়ারকে কি বলে? যেমন উদাহরণ দাও। এটার কোনো অর্থ নাই। এনএসইউতে পড়া ব্যয়বহুল, ইংলিশ করো। এখানে এটার কোনো অর্থ নাই। একটা সমস্যা আছে, ইংলিশ করো। এইখানেও দেয়ারের কি নাই কোনো। তাহলে তুমি কি শিখবা বলো? সেন্টেন্স কি দিয়ে শুরু করব বুঝতে না পারলে কি দিয়ে শুরু করবা? ওই ইট বা দেয়ারের কি হয় না? গ্রামার এটাকে কি বলে? সূচনায় ইট বা সূচনায় দেয়ার। সূচনায় ইংলিশ কি? আর এটা শিখে নিবা। দেয়ার কখনো দেয়ার যুক্ত বাক্যে আগে ভার পরে ফার্স্টে দেয়ার বসলে ওই দেয়ারের কি হয় না কোনো। এতটুকু তুমি লিখে নাও। এখানে 43টা ওয়ার্ড আছে। দে আর কোয়াইট হেল্পফুল। দেয়ার দিয়ে স্যার একটা প্যাসেজ বুঝতে প্রবলেম হচ্ছে। তাই না? আপনি ক্যামব্রিজের 16 60 61 দিয়েছিলেন না স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওইখানে দেয়ার ছিল। যাচ্ছিল না, তো এখন পরে সমাধান হয়ে ওইটা যাবে। ওইটাকে আমি সাবজেক্ট বলতেছিলাম, পরে চ্যাট জিপিটির মধ্যে জিজ্ঞাসা করলাম, না, পরে সাবজেক্ট না। বলতেছে এটা সাবজেক্ট না। হুম। লিখে ফেলছেন না? In addition, 6 months later, না? And they finally emerged from the dead. রনি, আপনি ছবি অ্যাড করবেন, হ্যাঁ?
242, I am on fire. 170 না? বলো কি লিখছো ভাই? ম্যাডাম কি লিখছেন? দেয়ার কখনো? সাবজেক্ট না, দেয়ার বিহেভিয়ার সেন্টেন্সের আগে ভার্বের পরে সাবজেক্ট, ফার্স্টে দেয়ার বসলে জেনারেলি এর অর্থ হয় না। ফার্স্টে দেয়ার বসলে জেনারেলি আর কি হয় না? অর্থ হয় না, না? ওকে। তুমি কি লিখছো মিস্টার রবিন? পরে সাবজেক্ট সাবজেক্টের বলতে জেনারেলি ফার্স্টে দেয়ার বসলে আর কি হয় না? অর্থ হয় না, ঠিক আছে। এখন এই দেয়ার যুক্ত অনেক বাক্যই আমরা বলবো। দেখবা প্যাসেজের মধ্যে তুমি দেয়ার পাচ্ছ, এই জায়গায় তুমি এখনো পাইছো একটা। দেখি পরে আর আমরা পাইতে পারি। দেয়ার, এখানে দেয়ার আমাদের দেয়ার না? বলো ভার্ব কোনটা? ওয়াজ যদি ভার্ব হয় পরেরটা সাবজেক্ট না? এটা সাবজেক্ট। এর মধ্যে তোমার হেড ওয়ার্ড কোনটা খুঁজবা। হ্যাঁ ভালো পারছো, এই যে নাইম ভালো বলছো না। মেন ওয়ার্ড কোনটা আমাদের? এভিডেন্স মানে সে প্রমাণ। তাহলে এবার অর্থ করো, দেয়ার ওয়াজ নো এভিডেন্স। দেয়ারের কোনো অর্থ করবা, কি বলবা? কোনো প্রমাণ ছিল না। কোনো প্রমাণ ছিল না, কোনো প্রমাণ পাওয়া যায়নি। পোস্ট মডিফাই করো প্রমাণকে। 6 মাস পরে ওরা যখন বের হয়, ওদের হাড্ডির যে ঘনত্ব কমে যায়, হাড্ডি যে দুর্বল হয়, তার প্রমাণ পাওয়া যায়নি। কোন বিয়ারের বেলায়? পোলার বিয়ার। আচ্ছা ঠিক আছে, এখন দেখো লেখক যখন বাক্যটা লিখলো তোমার, সে সবার আগে ইনারেশন দিল, এটা দিয়ে কি বাক্য হবে? তারপর সময় দিল, এটা দিয়েও তো হবে না। আমাদেরকে বাক্য দিতে হইলে সাবজেক্ট লাগবে, কিন্তু লেখক সময়ওয়ালা লাইন দিল, সাবজেক্ট দিল দে। সাবজেক্টের পরে অ্যাডভার্ব দেওয়া যায় না? ফাইনালি পাস্ট টেন্স, তাই ইমার্স ফ্রম দা ডেন। এবার কার সাথে দিয়ে দিলাম? উইথ দা কাবস। এ দুটো দিলেও তো বাক্য হবে না। কারণ হলো এখানে যখন আর লাইন আছে, যখন না। যখন হলে তখন দিতে হবে না, ছোটবেলায় আমরা পড়তাম যখন তখন। এবার তখন দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ সিগনিফিক্যান্ট লস অফ বোন ডেন্সিটি। এগুলো পোলার বেয়ারের বেলায় হয় না। 6 মাস না খেয়ে থেকে আসার পর হাড্ডি ঘনত্ব কমে না। আচ্ছা, কিন্তু কার মধ্যে এই যোগ্যতা নাই, প্রশ্নটা বলো। Hibernating brown bears do not have this capacity and must therefore resort to থাকতেও পারে, নাও হতে পারে, সম্ভাবনা অনেক সময় নাই। হ্যাঁ, এটা হলো এইখানে দেখলাম হয়। তারপরে এটাকে ইনভার্সন বলে, কি বলে বলো তো? ইনভার্স করা মানে কি? ওই যে রিভার্স করা, গাড়ি পিছনে নেয় না? ইনভার্স। ইনভার্স করলে হয়ে যাবে। আমরা জানি আগে সাবজেক্ট হয় পরে ভার্ব হয় না। ইনভার্স করলে উল্টা হবে, হলো ভার্ব পরে কি হবে? সে কখন হবে? আবেগের বাক্য কোনো নিয়ম মানে না, কও কোন বাক্য? আবেগের বাক্যে নিয়ম হয় না, আগে আবেগের বাক্য উল্টা হয়ে যায়, ঠিক আছে? ছোটবেলায় আমরা পড়তাম মধুর এই রাত্রি, তারপরে লিখতো এই রাতটি মধুর, ঠিক আছে, এটাকে ঘুরায় লেখা যায় মধুর এই রাত্রি না? ম্যাথের টার্ম, হ্যাঁ, ইংলিশও টার্ম। ইংলিশ বা যে কোনো ভাষা সবই ম্যাথমেটিক্স, ঠিক আছে, হ্যাঁ তাই না? প্যাটার্ন ফলো করে, ঠিক আছে। Hibernating brown bears do not have this capacity and must therefore resort to major bone deformation. সময় পড়ো।
ইন দ্য ফলোইং স্প্রিং। ইন দ্য ফলোইং স্প্রিং। এখন তুমি ভার্ব খুঁজে বের করো, ভার্ব কোনটা? আরো একটা ভার্ব আছে, খুঁজো তো। বলো রিসোর্ট টু। আরেকটা অংশ আছে মাস। দুইটা ভার্বকে যোগ করতে হবে না? কি দিয়ে যোগ করা আছে? হ্যাঁ। এবার তোমার মাইক্রো মিনিং হবে, প্রথম সাবজেক্ট প্রথম ভার্ব খুঁজে বের করো। ভার্ব কোনটা? এবার এটা অবজেক্ট। এখন এটার মিনিং তুমি বের করতে পারবা যে ব্রাউন বেয়ার ডু নট হ্যাভ দিস ক্যাপাসিটি। অর্থ হয়েছে না একটা সহজ অর্থ, যে ব্রাউন বেয়ারের এই যোগ্যতা নাই। ব্রাউন বেয়ারকে প্রি মডিফাই করো, এই আইএনজি পার্টিসিপল দ্বারা প্রি মডিফাই হয়ে গেল না? হাইবারনেটিং মানে শীত নিদ্রা দেওয়া। শব্দটা কি? ছোটবেলায় টিচাররা বা বাবা মা বলতো না, ওই যে খোঁচাইতো, ঠিক আছে, হ্যাঁ টিচার শীত নিদ্রা, শীত নিদ্রা, পড়াশোনা করে না, ঠিক আছে, পরীক্ষার আগে 6 মাস শীত নিদ্রা, ঠিক আছে। এটা একটা ওয়ার্ড শিখো, হাইবারনেশন। হাইবারনেশন মানে কি? মানে তোমার অলস হয়ে বসে থাকাকে কি বলে? এটা রূপক অর্থে, কিন্তু হাইবারনেশন মানে হচ্ছে পশু পাখি ওরা কিছু সময় তোমার কোনো কাজ কাম না করে নিষ্ক্রিয় থাকে, যেমন সাপ একবার ইচ্ছা মতো খায় 2 বছর পর্যন্ত নিষ্ক্রিয় থাকে, ঠিক আছে। ওকে। তা হাইবারনেশন। ব্যাঙ আছে না, শীতকালেও কিন্তু বের হয় না আমাদের গ্রামাঞ্চলে, যে সাধারণ যে ব্যাঙগুলা, শীতকালেও হাইবারনেশনে চলে যায় না? আচ্ছা, হ্যাঁ। ঠিক একইভাবে পোলার বিয়ার 6 মাস ঘুমায় থাকে গর্তের মধ্যে, তাহলে ও সময় বেরো হয় না, কিচ্ছু করে না, তাহলে ওটার নাম কি হলো? হাইবারনেটিং। এই আইনজি কি ভার্ব অর্থে পড়ছে না প্রিমোডিফাই? হাইবারনেটিং ব্রাউন বেয়ার্স, ভার্ব করো। নাই, অবজেক্ট বলো। আচ্ছা, তাহলে এখানেই তো ফুল স্টপ দিলে পারতো, কিন্তু লেখক বড় করছে এই জন্য এন দিয়ে আরেকটা ভার্ব দিলে, বলো মাস রিসোর্ট টু। তুমি জানো ভার্বের দুইটা অংশ, একটা হলো অক্সিলারি পার্ট আর একটা মেইন পার্ট, মাঝখানে কি বসান যায়? এই অ্যাডভার্ব হচ্ছে দেয়ার ফোর। এবার ছোটবেলায় আমরা দেয়ার ফোর দিলে আগে পরে কমা না দিলে অ্যাপ্লিকেশনে মার্কস কাটতো না, কিন্তু দেখলাম না দিলেও হয়। ঠিক আছে? মানে দেয় নাই কিন্তু এই জায়গায় না। হ্যাঁ, সমস্যা নেই, কিছু কিছু ক্ষেত্রে না দিলেও সমস্যা নেই, হয়তো আয়ের সাথে দিলে ভালো লাগে তাই দিছে। এই ব্রাউন বেয়ার গুলো অবশ্যই ইংলিশকে রিসোর্ট টু মানে লেখো শুরু করা। নতুন একটা ফ্রেজ শিখলা, ফ্রেজাল ভার্ব, রিসোর্ট টু, স্টার্ট, শুরু করা। আচ্ছা, তুমি লিখে নাও, তোমার নাম জানো কি ভাই? নাই তা তুহিন। তুহিন না, ঠিক আছে। তুমি স্যার তুহিন, এই হাইবারনেটিং ব্রাউন বেয়ারের যোগ্যতা নাই, ইংলিশ করো ডু নট হ্যাভ দিস। এবং সে কারণে ইংলিশ বলো, অবশ্যই শুরু করবে। ভার্বের পরে কি পাইতে পারো? প্রশ্ন করো, কি শুরু করবে, কি শুরু করবে? হ্যাঁ, আবার হাড্ডির পুনর্গঠন, মেজর বোন। এর মধ্যে মেন অবজেক্ট কোনটা? বোন ডিফরমেশন, মেজর বোন। হাড্ডিকে ভালো করে পুনর্গঠন শুরু করবে, সময় বলো। ফলো মানে কি, আগে না পরে বলো তো কোনে? পরবর্তী স্প্রিং এ, ফলোইং স্প্রিং। ফলোইং মানে পরবর্তী। ওই যে ফলো কর, ফলো করে না, ফলো মানে পিছিয়ে পিছিয়ে আসে না, পরবর্তী। Okay. এখানেও তোমার এই যে সময়টা চাইলে এই পরের ভার্বের আগে আনতে পারতো। Okay. তুহিন বলো, একটা বড় বাক্য লেখার স্ট্রাকচার কি? অ্যাসিভি, ওডিয়াম, পিটিআর। সাবজেক্ট দিলাম হাইবারনেটিং ব্রাউন বেয়ার্স। বেয়ার দিছি না বেয়ার্স দিছি? ডাজ নট দিবা না ডু নট কও? ভার্ব দিলাম ডু নট হ্যাভ। এবার অবজেক্ট দেই, এখানে ফুল স্টপ লিখতে পারতো, তে বাক্যটা ছোট হইতো। লেখক বড় বাক্য লিখতে চাইছে, অ্যান মাস দেয়ারফর রিসোর্ট টু। রিসোর্ট টু হচ্ছে শুরু করা, এখন অবজেক্ট দিতে পারে, শুরু করবে, কি শুরু করবে? মেজর বোন রিফরমেশন, সময় দিয়ে দিলা ইন দা। তাহলে এখন বলো, এক ধরনের বেয়ারের মধ্যে হাড্ডি শক্ত করার উপায় আছে না? ব্রাউন বেয়ার না পোলার বেয়ার?
আচ্ছা, তাহলে এখন এই পোলার বেয়ার নিয়ে স্টাডি করা যেতে পারে, তাই না? ইফ দ্য মেকানিজম অফ বোন রিমডেলিং, এই যে হাড্ডির ঘনত্ব বাড়ানো কমানোর মেথড কার মধ্যে আছে? কারণ ওই যে গর্ত ঢোকার আগে হাড্ডি শক্ত করে। আচ্ছা, ওই মেকানিজমটা ওর মধ্যে কোন জিন আছে যে এটা, যার পারলে ওটা পারে? ওটা যদি আমরা জেনে যাই, তাই না? ঠিক আছে। Many bedridden humans and even astronauts could potentially পরোয়া করে দিবে, ঠিক আছে। আরেকবার পড়ো, if the mechanism could potentially benefit। এখন এই যে বাক্যটা, এটা হলো ইফালা বাক্য না? ইফ বাক্যে আমরা জানি দুই রকম হয়, যদি, তবুও। ইফ কিন্তু বুলেট না, এটা কি মেন বাক্য? এটা চাইলে তুমি উল্টাতে পারবা না? কিভাবে শুরু করতে পারবা? Many vegetarian humans even astronauts could potentially benefit if can be understood। ইফালা বাক্যের প্রথমে তো যদি বলছে। এখন এর মধ্যে ভার্ব খুঁজো, ইফালা বাক্যের মধ্যে ভার্বটা খুঁজবা। ক্যান বি আন্ডারস্টুড, তুহিন বলো অ্যাক্টিভ না প্যাসিভ? তবে জানি না। প্যাসিভ বাক্য হওয়ার একটা সহজ বৈশিষ্ট্য আছে। ফ্রেজ বলি নাই কিন্তু, বাক্য। সাবজেক্ট লাগবে, এই জায়গায় সাবজেক্ট আছে। আরিয়ান বলতে পারবা এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কিভাবে বলছো তুমি? টু বি দেখছো, টু বি কোন জায়গায়, যে বি। আর ভার্বের কি দেখছো, যে এটা প্যাসিভ। তোমরা যারা বন্ধু আছো কয়েকজন মিলেমিশে ক্লাসের আগে পরে একজন একজনকে প্যাসেজ বুঝাবা। তিন চারটা প্যাসেজ নিজেরা বুঝলে, একজন কম বুঝলেও কিছু অ্যাক্টিভ প্যাসিভ গ্রামার গুলো বুঝাই দিলা যে কিভাবে বাক্য, এটা হেল্প হবে না? ক্যান বি আন্ডারস্টুড না, ক্যান বি আন্ডারস্টুড, এটা হচ্ছে প্যাসিভ বাক্য। আর তাহলে এটা আমাদের সাবজেক্ট। এখন এই সাবজেক্টের মধ্যে হেডওয়ার্ড খোঁজো, হেডওয়ার্ড কি পোলার বেয়ার, বোন রিমডেলিং, মেকানিক্স। বোন রিমডেলিং না কেন? তাহলে মাইক্রো মিনিং করো, মেকানিজম মানে মেথড, মেথড। যদি মেথড বোঝা যায়, ইংলিশ করো, যদি মেকানিজম ক্যান বি আন্ডারস্টুড। হয়ে গেছে না আমাদের? সাবজেক্টটা ছোট না বড় হয়েছে তো? নাউনকে বড় করছে না? মেন নাউনটাকে। আচ্ছা, তোমার নাম যেন কি ভাই? জয়। কিভাবে বড় করছে? মেকানিজমের আগে কি দিছে? দা। পরে প্রিপোজিশন দিয়ে কি দিছে বলো? বন রিমান্ড। হাড্ডিকে যে ঘনত্ব বাড়ানো কমানো চেঞ্জ করা, আর একটু পোস্ট মডিফাই করছে কোথায় গো? পোলার বেয়ারের মধ্যে যে হাড্ডি চেঞ্জ হয় ওই মেথড, মেথড ইংলিশ কি? যদি বোঝা যায় গো, যদি এটা বুঝতে পারে কিভাবে হাড্ডির ঘনত্ব বাড়ানো কমানো, মেকানিজমকে পোস্ট মডিফাই করছে। হ্যাঁ, প্রিপোজিশন দিয়া, তাই না? প্রিমডিফাই হলো দা, আর এই দুইটা পোস্ট মডিফাই না, ইন পোলার বেয়ার্স। তুমি বলতে চাচ্ছ এই তিনটা ওয়ার্ডের মধ্যে আবার হেড ওয়ার্ড বেয়ার, পোলার প্রিমডিফাই, হ্যাঁ হতে পারে। ছোট ছোট পার্টের মধ্যে মাইক্রো পার্ট গুলোকে আমরা বুঝতে পারি। কিন্তু আমার এই লাইনের মধ্যে মেইন ওয়ার্ড কোনটা? আর বাকিগুলো হচ্ছে মেকানিজমের আগে দা, আর মেকানিজমের পরে এক, বন রিমার্ডিং, আরেকটা ইন পোলার বেয়ার্স। এবার পরের বাক্য, পরের বাক্যের ভার খুঁজো তো, ভার 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 ভার। শুধু করতো ভার্ব হয় না, পটেনশিয়ালি তো ভার্ব না। ভার্ব না স্যার কেমনে বুঝবো আমি? পটেনশিয়াল লেগে আইনজি হয় না, ভার্ব বলে সাধারণত আইনজি হয় না, ইরি হয়, ঠিক আছে। ভার্ব আছে, পুট দিয়ে শুধু ভার্ব হয় না, আরেকটা ভার্ব কে? এটা হলো ভার্ব। কারণ বেনিফিটের, বেনিফিটেড লেখা যায়, বেনিফিটিং করা যায়, ঠিক আছে? না, এত বড় সাবজেক্ট না, এত বড় সাবজেক্টের মধ্যে মেইন ওয়ার্ড কোনটা বলো? দুইটাই বলো, শুধু হিউম্যান বললে মাঝখানে কি আছে? এটাও তো বাদ দেওয়া যাবে না, হিউম্যান অ্যান্ড অ্যাস্ট্রো। আচ্ছা, এবার হিউম্যানের আগে প্রিমডিফাই গুলো বলো।
কয়জন হিউম্যান? বেড রিডেন, বলো বেডে বন্দি, বিছানায় বন্দি। ওই যে অনেকে পিছনে হাড্ডি ক্ষয় এর কারণে নড়াচড়া করতে পারে না, ঠিক আছে আচ্ছা, তো বিছানায় বন্দি মানুষ এবং আরো এক গোষ্ঠী আছে গো, ওদের গ্র্যাভিটি না থাকার কারণে হাড্ডি তোমার একটার সাথে একটা অ্যাটাচ হয়ে থাকতে পারে না, আস্তে আস্তে হয় তোমার ডাইলিউট হতে থাকে। আচ্ছা, মানে একটু ক্ষয় হয়, ঠিক আছে? আমাকে ইনা থাকার কারণে একটু লম্বা হয়ে যায়, ঠিক আছে শরীর, ঠিক আছে মহাকাশে থাকলে, ঠিক আছে। তো যারা বিছানায় বন্দি মানুষ এবং আর কারা, নভোচারী, এরাও কোনো একদিন উপকৃত হতে পারে, বলো কুড। হয়ে গেছে না আমাদের বাক্য? এ বাক্য মুখস্থ হয়েছে তোমাদের পড়তে পড়তে? দেওয়া মুখস্থ হয়ে যাবে, আরেকবার পড়বা। আচ্ছা, এই প্যারাগ্রাফ শেষ, নতুন প্যারাগ্রাফ। এবার পোলার বেয়ার বাঁচানোর জন্য আমাদের যুক্তি কি দিছে এর আগে লেখো, যে পোলার বেয়ার চর্বি হইলেও বাঁচতে পারে, তাহলে ওর দ্বারা মানুষের হার্ট ডিজিজ, ডায়াবেটিস কমানো যাবে। আর হাড্ডির ঘনত্ব নষ্ট হয়ে যায়, অস্টিওপোরোসিস রোগ, তাই না? এখান থেকেও আমরা বাঁচতে পারি। তাহলে পোলার বেয়ার যদি পৃথিবী থেকে হারায় যায়, তা আমরা মেডিকেলি উপকৃত হব না, তাই না? এখানে উনি বলতেছে ওর তো মেডিকেল বেনিফিট আছে, প্লাস ও তো দেখতে সুন্দর, একটা সুন্দর প্রাণী হারায় যাবে, এটা কেমন কথা না? The medical benefits of polar bear for humanity certainly have their importance in our conservation efforts. আমরা যে বাঁচাতে চাচ্ছি এখানে তো মেডিকেল যুক্তি আছেই, বাট these should not be the only factors taken into। শুধু মেডিকেল বেনিফিটের কারণেই আমরা ওদেরকে বাঁচাতে চাইবো এমন না। We tend to want to protect animals we think are intelligent and possess। আমরা ওই ধরনের প্রাণীকে বাঁচাতে চাই যেগুলোকে আমরা মনে করি এগুলো বুদ্ধিমান এবং ওগুলোর মধ্যে কি আছে। যেমন আমরা কাকে বাঁচাইতে চাই? Bears, on the other hand, seem to be perceived as stupid and in many cases violent. বেয়ারকে মানুষ মনে করে স্টুপিড এবং মনে করে ও হিংস্র। Yet anecdotal evidence from the field challenges those। কিন্তু মাঠে থেকে মানুষের মুখে যে প্রমাণগুলো পাওয়া গেছে তা উপরের কথা প্রমাণ করে না, বিপরীত বলে। Suggesting, for example, that polar bears have good problem solving abilities। পোলার বেয়ারের মধ্যে প্রবলেম সলভ করার কি আছে? A male bear called Jojo in Tennochizu, Osaka। তেনোচিজু ওসাকাতে একটা পুরুষ ভাল্লুক has even been observed making use of a tool। সে লাঠি কাজে লাগাইছে। To manipulate his environment, পরিবেশটা নিজের করে নেওয়ার জন্য লাঠি কাজে লাগাইছে। The bear used a tree branch on multiple occasions। গাছের একটা লাঠি ডালকে কয়েকবার ইউজ করছে। To dislodge a piece of meat। এক টুকরা মাংস নামাইতে hung out of his reach। যে মাংসটা উঁচু করে রেখে দিছে ওর হাতের নাগালের বাইরে, ওটা লাঠি দিয়ে মাংস নামায় কয়েকবার খাইছে। Problem solving ability has also been witnessed in polar bears। While polar bears problem solve করতে পারে জংলি বেয়াররাও, although not as obviously as with Jojo। A calculated move by a male bear involve running and jumping onto barrels। একটা ভাল্লুক, জংলি ভাল্লুক, ও উঁচু একটা প্ল্যাটফর্মের উপরে দৌড়াচ্ছিল আর জাম্পিং করছিল in an attempt to get to a photographer, যাতে ফটোগ্রাফারের চোখেও পড়ে, ফটোগ্রাফার যাতে ওকে দেখতে পায়। ফটোগ্রাফারটা নিয়ে এক্সট্রা তথ্য, স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম 4 মিটার। তার মানে ও বুদ্ধিহীন না, আমাদের কি আছে, বোকামিও আছে, বুদ্ধি আছে, না তাকে বাঁচাইতে হবে না, ঠিক আছে? এটাই বলছে যে শুধু মেডিকেল বেনিফিটের কারণে বাঁচাবো তা না, আরো বিষয় নিয়ে আমাদের দেখতে হবে। শেষে একটা কথাই বলছে যে মেডিকেলি তো আমরা ও হারাই গেলে লস হবই, প্লাস আমরা অসাধারণ একটা প্রাণীও দেখতে পাবো না। ওকে, এখন এই প্যারাগ্রাফটা আমরা দেখবো, এটা সুন্দর প্যারাগ্রাফ। নাও প্রথম লাইনটা পড়ো, দুইবার পড়বা। The medical benefits of polar bear for humanity certainly have their importance in our conservation effort, but these should not be the only factors taken into consideration।
বলো, এখানে বিপরীত তথ্য দিছে না? কি দিয়া বুঝছি আমরা? প্রথম যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মিনিং করার জন্য আমাকে ভার্ব খুঁজতে হবে। তোমার নাম যেন কি মাঝখানে পিছনে? ফাহাদ না? আচ্ছা ফাহাদ, তুমি বলো তো এখানে ভার্ব কোনটা? হ্যাভ। হ্যাভ কখন হয়, সিঙ্গুলারে না প্লুরালে? থার্ড পারসন সিঙ্গুলারে হয় না প্লুরালে হয়? তাহলে এখানে প্লুরাল ওয়ার্ড খুঁজো যেটা সাবজেক্ট হতে পারে। এবং এটা সহজেই বের হয়ে গেছে কারণ এরপরে অফার। বেনিফিটস হ্যাভ, তাহলে আমার একটা মাইক্রো মিনিং হলো। আই হ্যাভ মানে আমার আছে, তাহলে উপকারিতা গুলোর আছে। এবার ভার্বের পর অবজেক্ট পাইতে পারি না? অবজেক্ট বলো, এর মধ্যে মেন অবজেক্ট কোনটা? হ্যাঁ, উপকার গুলোর গুরুত্ব আছে। পোস্ট মডিফাই করো। আমরা যে পেয়ার প্রেসারকে রক্ষা করতে চাই, রক্ষা করা ইংলিশ কি? আর চেষ্টা ইংলিশ বলো। তাহলে আমার এত বড় সাবজেক্ট, সার্টেনলি কিন্তু সাবজেক্ট না, এটা অ্যাডভার্ব। সার্টেনলি সাবজেক্টের পরে অ্যাডভার্ব দিছে, ওই যে গ্রামার এসএফি না? হুম হুম। তাহলে বেনিফিটকে প্রি মডিফাই করো, কোন বেনিফিট? হ্যাঁ, মেডিকেল বেনিফিটস। তারপরে অফ দিয়া বলো কার? পোলার বেয়ার মেডিকেলি উপকার করতে পারে কাকে? হ্যাঁ, ওর যে উপকার করার যোগ্যতা আছে না, ঠিক আছে। নিশ্চিত ভার বলো। অ্যাডভার্ব, এটা আছে ইংলিশ কি? এবার মাইক্রো মিনিংটা করো, বেনিফিটস হ্যাভ ইম্পর্টেন্স। বেনিফিট গুলো গুরুত্বপূর্ণ। বেনিফিট গুলো বলো গুরুত্বপূর্ণ, ইংলিশ করো ইম্পর্টেন্স না? মিস্টার তুহিন, তুমি বলো তো এখানে বেনিফিট না বেনিফিটস? এর আগের প্যারাগ্রাফে আমরা পোলার বেয়ারের বেনিফিট পড়েছি না বেনিফিটস? কি কি মনে আছে? ফ্যাট ফ্যাট, হার্ট ডিজিজ কমে, হাড়ির ঘনত্ব বাড়ে, আরো বহুত কিছু। এই জন্য কোন ওয়ার্ডটা ইউজ করছিস? এগুলা ধার্মিক ধর্মীয় না মেডিকেলি? পোস্ট মডিফাই বলো কার? এবং বেনিফিটটা কার জন্য? ওই বেনিফিট গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বলো, সার্টেনলি হ্যাভ দেয়ার। পোস্ট মডিফাই করো কিসে গুরুত্বপূর্ণ? আমরা যে ওকে বাঁচাতে চাচ্ছি সেই এফার্টটা অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এই বেনিফিট গুলো একমাত্র না, ঠিক আছে? বেনিফিট বলছে না বেনিফিটস, এর প্রণাম হিসেবে দিস হবে না দিস? করো দিস। এটা আমার নতুন সাবজেক্ট না? এটা ভার্ব খুঁজে বের করো। শুড নট বি, এ পর্যন্ত। এটা ভার্ব। ওগুলা কি, ওগুলা অন্য কিছু হবে। দি শুড নট বি দি অনলি ফ্যাক্টরস, ফ্যাক্টরস এর পাশে একটা ওয়ার্ড লিখে নিও, কারণ, দিক বা কারণ। কিন্তু এই মেডিকেল বেনিফিটই একমাত্র কারণ না। বলো তো এটাকে, দিস ফ্যাক্টরস, এগুলোই একমাত্র কারণ না, তাই না? এখানে নাউনকে, রবিন বলো, ফ্যাক্টরকে বড় করব, নাউনকে এক্সপান্ড করব না? নাউন ফ্রেজ না? প্রি মডিফাই কোনটা? নাউনকে পোস্ট মডিফাই করো, পার্টিসিপল দিয়া বলো, টেকেন ইনটু, বিবেচনায় আনা। ইংলিশ করো টেক ইনটু কনসিডারেশন। বিবেচনায় আনা, এটা পোস্ট মডিফায়ার। এই টেকেন কে আগে ভার্বন হইতো না? এখন তার মনে হয় না, তাই না? যেটা হচ্ছে তোমার ফ্যাক্টরস কে পোস্ট মডিফাই করছে। দিস শুড নট বি দি অনলি ফ্যাক্টরস টেকেন ইনটু কনসিডারেশন, এগুলো একমাত্র ফ্যাক্টর না যা আমরা বিবেচনায় আনবো। এর অর্থ কি? থেকে পারছো যে এর অর্থ বুঝছি? রামেশ বলো এর অর্থ কি? পুরো লাইনটা পড়ে বলবা যে এটাতে এই ধরনের মিনিং বুঝাইছে। হুবহু বলতে হবে না, ভাবটা বুঝাইতে পারলেই হবে।
বলো এর অর্থ কি? আরিয়ান বলো, তুমি পারবা মনে হয়, ঠিক আছে। The medical benefits of the polar bear for humanity certainly have their importance in our conservation efforts. এর মানে হচ্ছে পোলার বিয়ারের যে মেডিকেলগত উপকারিতা আছে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। কোন দিক দিয়ে? কিন্তু ওই মেডিকেল বেনিফিটই একমাত্র না যা আমরা বিবেচনায় আনবো। মেডিকেল বেনিফিট ভালো, ওগুলোরও গুরুত্ব আছে, কিন্তু ওগুলো একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস না, আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে। না, শেখ হাসিনার গুরুত্ব আছে কিন্তু সে একমাত্র গুরুত্ব না, আরো বিভিন্ন জিনিস আছে না। দ্য মেডিকেল বেনিফিটস, বলো এর মধ্যে সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে কে? মেডিকেল না বেনিফিটস? মেডিকেল ইন পিউরিফায়ার। দ্য মেডিকেল বেনিফিটস অফ দ্য পোলার বেয়ার ফর হিউম্যানিটি, অ্যাডভার্ব দিলাম, সার্টেনলি হ্যাভ দেয়ার ইম্পর্টেন্স ইন আওয়ার কনজারভেশন এফর্টস। চেষ্টা না, এখানেই ফুল স্টপ দিতে পারতো, লেখক বড় করছে। দিস শুড নট বি দি অনলি, এগুলো একমাত্র কারণ না। এখানেই সে ফুল স্টপ দিতে পারতো, তার মন চাইছে ফ্যাক্টরকে পোস্ট মডিফাই করবে পার্টিসিপল দ্বারা। পার্টিসিপল মানে দুই রকম পার্টিসিপল, কি কি রকম বলো তো? দুই রকম পার্টিসিপল না, আইএনজি আর একটা কি, অ্যাক্টিভ সেন্স হইলে আইএনজি আর প্যাসিভ সেন্স হইলে পাস্ট পার্টিসিপল। টেকেন ইনটু কনসিডারেশন। পরের লাইনটা সহজ না, পড়ো। এখানে আমি একটা হুইচ দিয়ে নিবা, দেখলে তোমার ভাল লাগবে, হ্যাঁ। We tend to want to protect animals which we think are intelligent and possess, such as পড়ো, elephants and primates। না, লাইনটা পড়ো, দুইবার পড়বা, পড়ো। We tend to, we tend to want to protect animals which we think are intelligent and কোনটা বলো, possess, such as। তুমি না জানো নাউন কি উদাহরণ দিয়ে বড় করে? এর উদাহরণটা কোথায় বলো তো? এখানে যাবো, such as elephants and, এই নাউনটা দিয়ে কাকে বড় করছে বলতে পারবা? ইমোশন তো আর অ্যানিমালস এর, ইমোশনের উদাহরণ তো আর এলিফ্যান্ট বা প্রাইমেট না। পারবা, চেষ্টা করলে পারবা, দেখো ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে কোনটা অ্যানিমাল, নাউনটাকে বড় করছে কিন্তু নিতে বড় করছে ওই জায়গায় দিয়েও বড় করছে, কারণ এর আগেও তো বড় করছে। তোমাকে বুঝাই দিচ্ছি আমরা। সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব খুঁজে বের করো। টেন, টেন্ডের পাশে লেখো সাধারণত কোনো কিছু করা। তাহলে তুমি এখন বলো তো, সাধারণত আমরা নাচি, ইংলিশ কি হয়? টেন টু ডান্স। আমরা সাধারণত রাতে ঘুমাই, টেন টু স্লিপ না? Okay. সে সাধারণত দেরি করে, টেন টু কাম লেট, ওরকম। তাহলে আমরা সাধারণত চাই, ইংলিশ কি হয় বলো? টেন টু ওয়ান। এখানে দেওয়া আছে সাধারণত কোনো কিছু করা, ইংরেজি হলো টেন টু, পরে ভার্ব। আমার ভার্ব হচ্ছে টেন্ড। সাধারণত কোনো কিছু করা, সাধারণত আমরা কি করি বলো? চাই। ইংলিশ করো, কি চাই? হ্যাঁ, আমরা সাধারণত প্রাণী বাঁচাইতে চাই না? এবার প্রাণী আছে না, মশা, বাঁচাইতে চাই না, মাঝে ফেলতে চাই। ওকে, এবার দেখো অ্যানিমালস আছে না, অ্যানিমালস, তুমি তো নাউনকে বড় করতে পারবা, বড় করার উপায় কি? বড় প্রিমোডিফাই
পোস্ট মডিফাই। এখন চলো আমরা অ্যানিমালসকে পোস্ট মডিফাই করবো রিলেটিভ ক্লজ দিয়ে করি, চলো। হ্যাঁ, রিলেটিভ ক্লজ যদি আমরা হুইচ দেই, হুইচকে সাবজেক্ট বানাই দিলে এরপরে ভার্ব লাগবে না? সেই ভার্বটা কোনটা বলতে পারবা? আর আরেকটা ভার্ব আছে একটু দূরে, পজেস। দুটা ভার্বকে কি দিয়ে যোগ করা হলো? হ্যাঁ, তাহলে তুমি এখন এই মিনিংটা করো, আমরা ওই প্রাণী বাঁচাইতে চাই, করো। যেই প্রাণী, কও হুইচ আর অ্যান, হ্যাঁ, যে প্রাণীর বুদ্ধিমান এবং যে প্রাণীর মধ্যে ইমোশন আছে। এটা হলো আমার কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ একটা কমপ্লিমেন্ট। এবার দেখো হুইচ এর ভার্ব কোনটা? সাবজেক্ট আর ভার্বের মাঝখানে লেখকের মন চাইছে একটা আমদানি করছে একটা বাক্য, একটা বাক্য, নতুন সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব কোনটা? তুমি এরকম করে বাক্য লিখতে পারবা কিনা দেখি, চেষ্টা করাই দিই তোমার না। আমার একটা বিড়াল আছে, যে বিড়ালটা আমার মতে, দিয়ে দাও বুদ্ধিমান। হ্যাঁ, বা মিথিলার দিয়ে দাও একটা, কও মিথিলা হ্যাজ আ ক্যাট, ঠিক আছে। ক্যাটকে পোস্ট মডিফাই করবা, যে বিড়াল বুদ্ধিমান, কও হুইচ ইজ ইন্টেলিজেন্ট। এবার হুইচ এর পরে ভার্ব কে, এর মাঝখানে আমার মতে বসাই দিবা, ঠিক আছে। হ্যাঁ, তো করো, কি করবা কও? মিথিলা হ্যাজ আ ক্যাট হুইচ আই থিঙ্ক ইজ, স্ট্রাকচারটা কিউট, বেশ, ঠিক আছে। এখানে উপরে এরকমই একটা বাক্য তৈরি হয়েছে। এখানে হুইচ দিয়ে নিও তোমার বইয়ের মধ্যে, এই হুইচ দিলে দেখতে ভাল লাগবে, ঠিক আছে, এবং বুঝতে সুবিধা হবে তোমার জন্য। উই ওয়ান্ট টু প্রোটেক্ট অ্যানিমালস, আমরা ওই প্রাণী বাঁচাইতে চাই, কোন প্রাণী বলো তো? হুইচ আর অ্যান্ড হুইচ পজেস, মাঝখানে নতুন আমদানি করা বাক্য বলো, উইথ। যে প্রাণীকে আমরা মনে করি, কি মনে করি, এবং যে প্রাণীর মধ্যে আছে, ইংলিশ করো, পজেস ইমোশনস। ওই প্রাণীর উদাহরণ দাও। রবিন বলো, এখানে আমার নাউন কে, অ্যানিমালস কে দুইবার পোস্ট মডিফাই করছি একটা রিলেটিভ ক্লজ দিয়া, বলো হুইচ আর ইন্টেলিজেন্ট অ্যান্ড পজেস ইমোশন। যেমন প্রাণীকে আবার পোস্ট মডিফাই করছে, সাচ অ্যাজ, তুহিন বলো নাউনকে পোস্ট মডিফাই করা মানে কি? নাউনের আগে এক্সট্রা কথা বলো না পরে এক্সট্রা কথা বলো? কি কি দিয়ে পোস্ট মডিফাই করা যায়? রিলেটিভ ক্লজ দিয়ে, আবার উদাহরণ দিয়ে। উদাহরণ দিলাম কোনটা? কাকে উদাহরণ দিয়ে বলেছি, ইমোশনকে না অ্যানিমালসকে? অ্যানিমালের পর দূরে কেন? দুইবার করছি তো, একটা দিয়ে তারপর একটা করতে হবে, একসাথে তো দুটো দেওয়া যায় না। একটা দিলাম তারপর একটা দিলাম, শেষ। ওকে, আমরা বুদ্ধিমান প্রাণী বাঁচাইতে চাই, যেমন কারে বাঁচাইতে চাই? এজন্য হাতি মরলে আমাদের কষ্ট লাগে না? থিঙ্ক ভাব, এটা হলো উই এর জন্য, উই থিঙ্ক। আর এই আর কার জন্য? হুইচ আর, হুইচ আর। bears on the other hand, পড়ে ফেলো, seem to be perceived and in many cases, আবার পড়ো, bears on the other hand seem to be perceived as stupid and in many cases violent। দেখো, বিপরীত বোঝানোর জন্য কি বোঝানো হয়েছে? কিন্তু অন দি আদার হ্যান্ড শুরুতে না দিয়ে কোন জায়গায় মেরে দিস? বিউটি না? Yes. কোন মাঝখানে? সাবজেক্ট। ভার্বের ঠিক আগে বসাতে পারবা না, এভাবে লিখতে গেলে এখন কিছু পারবা না। কিছু কিছু জায়গায় দেখবা যে ভার্বের ইমিডিয়েট আগে, এটা দেখতে সুন্দর। ছোটবেলায় এভাবে লিখছো একটা, আই দেয়ার ফোর প্রে না, দেয়ার ফোর শুরুতে না দিয়া ভার্বের আগে না, আই দেয়ার ফোর প্রে। ওকে, তো আমার এ বাক্যের মিনিং করতে হলে ভার্ব খুঁজবা, ভার্ব খুঁজো, আর এটা সাবজেক্ট, মাঝখানে দুইটা কমা দিয়ে আমাদের একটা কনজাংশন দেওয়া আছে, কন্ট্রাস্টিং কনজাংশন। ভাল্লুক অন্যদিকে
মনে হয়, সম্ভবত। ইংলিশ বলো, সিম। কি সিম? কমপ্লিট করো। নতুন একটা ওয়ার্ড শিখো, পারসিপ্ট। পারসিপ্ট মানে হচ্ছে থিঙ্ক, থিঙ্ক। মনে হয় ভাল্লুককে মানুষ ভাবে। ওই যে ওই ভাবা ইংলিশ হলো থিঙ্ক। পারসিপ, পারসিপ, পারসিপ। পারসিপ মানে হচ্ছে ভাবা, থিঙ্ক। উপরে তুমি থিঙ্ক লিখে দিও, কিন্তু থিঙ্ক না দিয়ে থট দিবা, কারণ এটা পাস্ট পার্টিসিপল। ভাল্লুককে মনে হয় ভাবে, মানে মানুষ ভাবে। ইংলিশ করো তো, বেয়ার্স সিম টু বি। ওই যে মনে হয় ডক্টর ইউনূসকে অনেকেই ভাবে অদক্ষ, এরকম না? ঠিক আছে। ডক্টর ইউনূস seem seems to be perceived as stupid, দিলাম না, সব দিলাম না, ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ভাল্লুককে অনেকে ভাবে, এবার দেখো অ্যাস কি হিসেবে ভাবে? স্টুপিড। এখানে শেষ করতে পারতো না লেখক চাইলে, না করে আরো কথা দিছে না। অ্যান আর কি ভাবে বলো তো, আর কি ভাবে, আর কি ভাবে? ভায়োলেন্ট ভাবে। তাহলে দুটা জিনিস ভাবে, কাও কি কি ভাবে? স্টুপিড অ্যান্ড, ওই ভায়োলেন্টের আগে একটু ভাবে ফেলে দিছে। অনেক ক্ষেত্রে ভায়োলেন্ট ভাবে। তাহলে কোর মিনিং কতটুকু আমাদের? bears on the other hand seem to be perceived as stupid and আর এই যে ভায়োলেন্টের আগে একটু এক্সট্রা তথ্য দিয়ে দিল যে অনেক সময়, ইংলিশ কি, ইন ম্যানি কেসেস। তাহলে স্টুপিড কি ভালো গুণ না খারাপ গুণ? যদি অ্যান দিয়া বলে এরপরে তো খারাপই হইতে হইব, এই জন্য কি দিছে কও? কনজাংশনের সঠিক ব্যবহার করছে না। অ্যান্ড ইয়েট, তাই না? কি দিল? পরে আবার কি দিল? প্রথমে দিছে অ্যান, তারপরে কি দিছে? অ্যান্ড ইয়েট, না? ঠিক আছে, লেখক একটা তথ্য যোগ করছে। এবং কিন্তু, না? ঠিক আছে। অ্যান্ড হচ্ছে উপরের তথ্যর সাথে আরো কথা বলতে যাব। তথ্য, 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 একটা লাইন বলছে, একটা লাইন বলছে, একটা লাইন বলছে, সেই লাইনের জন্য কোনটা বলছি? তাহলে ইয়াট কেন? উপরে বলছে ওরে মানুষ ভাবে বোকা, কিন্তু ও বোকা না, সেই জন্য ইয়াট। আচ্ছা, তাই না? আহ, এবং কিন্তু, না? ওরকম অর্থ। আচ্ছা, ইন্টারেস্টিং সেন্টেন্স পড়ো। বেশ ভালো একটা ইংরেজি, ঠিক আছে। অ্যান্ড ইয়েট anecdotal evidence from the field challenges those assumptions, suggesting, for example, that polar bears have good problem solving abilities. এখানে বাক্য খুব ছোট। মেন বাক্যটা কোন জায়গায় পর্যন্ত বলো তো? অ্যাজাম্পশন পর্যন্ত। পোলার বেয়ার কিন্তু মেন বাক্য না, কেন বলো তো? আমার বাক্য এই জায়গাতে। এখন এখানে ভার খুঁজো। চ্যালেঞ্জ তা বলে না, আর এটা সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে তুমি হেডওয়ার্ড খোঁজো, ফিল্ড নাকি এভিডেন্স খোঁজো। এভিডেন্স মানে প্রমাণ, এই ওয়ার্ডটা তুমি এর আগেও পাইছো, এই প্যাসেজে পাইছো। এভিডেন্স মানে হলো প্রমাণ। এবার আরেকটা ওয়ার্ড শিখবা, অ্যানিকডোটাল। অ্যানিকডোটাল মানে হচ্ছে লোকের মুখে শোনা, ল্যাবে প্রমাণিত না। জিন আছে, শুনছো? জিন দেখছো বা শুনছো? জিন, ভূত আছে, ভূতে ধরছে মানুষকে, জিনে ধরছে, শুনছো না? বলো, এটা অ্যানিকডোটাল এভিডেন্স। ল্যাবে প্রমাণিত না, কিন্তু তোমার মানুষের লোকমুখে শোনা, এটাকে ইংলিশে কি বলে? লিখে নাও, লোকের মুখে শোনা।
তাহলে আমার হেডওয়ার্ড হচ্ছে এভিডেন্স না? এভিডেন্সের ভার্ব খুঁজো। তা বলে না, বলো চ্যালেঞ্জেস। বিপরীত বলা চ্যালেঞ্জেস। উপরে বলছে যে মানুষ ভাবে, ওরে কি ভাবে? কিন্তু এভিডেন্স তা বলে না, বলো এভিডেন্স চ্যালেঞ্জেস। উপরের ধারণাগুলো বলো। হ্যাঁ, মাঠ থেকে আসা, এটা হলো এভিডেন্সকে পোস্ট মডিফাই করছে। মাঠ থেকে আসা লোকের মুখে প্রমাণ বিপরীত বলে, ইংলিশ করো। কাকে বিপরীত বলে? ঠিক আছে, রবিন বলো এর মানে কি? এখানে হেডওয়ার্ড কি? ভার্ব খুঁজো। চ্যালেঞ্জের সাথে এস দিলা কেন? থার্ড পারসন সিঙ্গুলার হইলো, প্লুরাল না তো। সিঙ্গুলার কোনটা? এভিডেন্স। সিঙ্গুলার, আনকাউন্টেবল, তো মানে সিঙ্গুলার। ভার্ব হচ্ছে উপরে ধারণা, স্টুপিড এন্ড ভায়োলেন্ট, দুইটা না? তাহলে বলো দোষ। উপরের ধারণাগুলো কিন্তু প্রমাণ তা বলে না, ধারণার বিপরীতে যায়। এই জন্য বিপরীত যাওয়া ইংলিশ কি? এখানে ফুল স্টপ দিলে হইতো না বাক্যটা? ফুল স্টপ না দিয়ে লেখক আরো বড় করতে চায়। বড় করার উপায় দুইটা, আরো বাক্য দিবা অথবা আরে কি দিবা, ফ্রেজ দিবা। কমা দিয়া কি দিলাম গাও? ডাইরেক্ট ফ্রেজ মেরে দিছি না, ঠিক আছে, পার্টিসিপল আকারে দিয়ে দিছি, বাক্য আকারে না, পার্টিসিপল। আচ্ছা, ওকে, তার মানে ওই অ্যাজাম্পশন গুলো সাজেস্ট করে। দেখো, মাঝখানে দিছে ফর এক্সাম্পল না? সাজেস্টকে প্রশ্ন করো, কি সাজেস্ট করে, কি সাজেস্ট করে বলো তো? এভাবে লিখতে পারতো না? কিন্তু মাঝখানে কি ঢুকাই দিছে? বিউটি না? লেখা কত কিউট ভাবে লিখতে জানে, হ্যাঁ? ওই যে এলোমেলো করে না, ভ্যারিয়েশন করে, পোয়েটিক লেখা। আমরা না জানি একেবারে মাঝখানে নিয়ে নেয় বিভিন্ন জিনিসের, মাঝখানে নিয়ে নিছে না, পোয়েটিক, সাহিত্যিক লেখা, লিটারেচারে। সাজেস্টিং দ্যাট বললেই তো হইতো, কিন্তু মাঝখানে কি নিয়ে নিছে? সাজেস্টিং দ্যাট। কি সাজেস্ট করে? এটা ক্লজ আছে, ক্লজের সাবজেক্ট পড়ো। ভার বলো। তাহলে তোমার মিনিং এর 90% মিনিং হয়ে গেল। পোলার বেয়ারদের আছে। অবজেক্ট বলো, কি আছে? তুহিন বলো এর মধ্যে মেন ওয়ার্ড কোনটা? গুড প্রবলেম সলভিং অ্যাবিলিটিস। হ্যাঁ, অ্যাবিলিটিস, তাই না? ঠিক আছে। তোমার নাম জানো কি? তোমার নাম মেহেদি না? পিছনে মেহেদি, তুমিও মেহেদি না? ঠিক আছে, মাশাআল্লাহ। পরেরটা, আ মেল বেয়ার কল জোজো, তাই না? গোগো পড়তাম ফার্স্টে, পরে দেখলাম যে গোগো হয় আবার কি হয়, জোজো হয়, ঠিক আছে। A male bear called Jojo in Tennessee, Osaka has even been observed making use of a tool to manipulate his, সুন্দর বাক্য, দুইবার পড়ো। Even been observed making use of a tool to manipulate his environment. দেখি তুমি ভাবটা খুঁজে বের করতে পারো কিনা। হ্যাঁ, ভালো পারছো না? আর অনেকটা হয়ে গেছে গা, আর একটু চেষ্টা করো। হ্যাঁ, হ্যাজ বিন অবজার্ভ। তুমি দেখো, এটা ভদ্রলোক পবিত্র ভাবে লিখছে। অক্সিলারি আর মেন পার্টের মাঝখানে কি বহাই দিছে? অ্যাডভার্ব, অ্যাডভার্ব, তাই না? তুমি বহাবো, তাই না? হ্যাজ ইভেন বিন অবজার্ভ, অবজার্ভের পাশে লিখবা সিন। সি এর সিনোনিম হলো অবজার্ভ। এটা একটা সহজ সিনোনিম। সি, সিন, অবজার্ভ, অবজার্ভড। তোমার নাম হচ্ছে রঞ্জিত না? রঞ্জিত, ঠিক আছে। তোমার দেশের বাড়ি কোথায়? বরগুনা না? ঠিক আছে। লঞ্চে করে যাও, ঠিক আছে। এখন হচ্ছে বাসে করে না, আগে যাইতে লঞ্চে। হুম। হ্যাঁ, ইভেন বিন কোনটা বলো? এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আচ্ছা, শারিফ এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ দেখো তো, কিভাবে বুঝছো?
ভিতরে আছে না? তাহলে তোমার এখানে এত বড় সাবজেক্ট, এই তো, এর মধ্যে হেডওয়ার্ডটা খুঁজো। যোজনা বলো। এবার মাইক্রো মিনিং করো। আ মেল বেয়ার হ্যাজ বিন অবজার্ভ, একটা পুরুষ ভাল্লুককে দেখা গেছে। বাকি মিনিং হয়ে গেল কিন্তু। পুরুষ ভাল্লুককে দেখা গেছে, পুরুষ ভাল্লুককে পোস্ট মডিফাই করো। এই কল কিন্তু ভার্ব না, পার্টিসিপাল আকারে পোস্ট মডিফাই। বেয়ার নিয়ে পোস্ট মডিফাই। ভার্ব হতে পারতো যদি বলা হইতে এভাবে, আ মেল বেয়ার ইজ কল জোজো, এরকম লিখতো। ইস তো লেখে নাই। বা হুইচ ইজ কল্ড এভাবে লিখলেও তো হইতো। আর মেল বেয়ার এটা কি? পার্টিসিপাল আকারে পোস্ট মডিফাই। একটা মেল বেয়ার, নাম কি তার? জোজো। এবং মেল বেয়ারকে নিয়ে আরেকটু পোস্ট মডিফাই করা প্রিপোজিশন দিয়া। তাহলে তুমি এখানে দেখো বেয়ারকে দুইবার পোস্ট মডিফাই করা হয়েছে, একটা পার্টিসিপাল দ্বারা আর একটা প্রিপোজিশন দ্বারা। তেনোজিজু ওসাকা, ওসাকার তেনোজিজুতে একটা ভাল্লুক আছে, পুরুষ ভাল্লুক, নাম দিছে কি? জোজো। আরে দেখা গেছে, ইংলিশ করো। কি করতে দেখা গেছে বলো? এটা একটা অংশ, অবজেক্ট পার্ট না? আচ্ছা, ও কি করছে? কাজে লাগানো, ইংলিশ বলো মেক ইউজ অফ। শুধু ইউজ না লিখে অনেক সময় তুমি দেখবা লেখক কি লেখে, এ ভাব মাইরা কথা কয়, ঠিক আছে? ইউজ বললেই তো পারতো না? মেক ইন ইউজ, মেক ইউজ অফ, ইউজ মেক ইউজ অফ। দেখা গেছে যে এই ভাল্লুকটা কাজে লাগাচ্ছে ইকুইপমেন্ট, যন্ত্র, যে কোনো জিনিস, ইংরেজি বলো টুল। যা দিয়ে কোনো কিছু করা যায় ওকে বলে টুল। এটা টুলকে কাজে লাগাচ্ছে। এবার উদ্দেশ্য বলো। পরিবেশটাকে নিজের কাজে লাগানোর জন্য, কাজে লাগানো ইংরেজি বলো ম্যানুপুলেট। নতুন একটা ওয়ার্ড শিখলাম, ম্যানুপুলেট, নিজের কাজে লাগানো। এখান থেকে তুমি 4-5টা প্রশ্ন পাবা, গ্যাপ ফিলিং এর। 4টা পাবা, ঠিক আছে, এই প্যারাগ্রাফ থেকে। ওকে, এখন দেখো, আহ জয়, বাক্য তৈরি করতে কি লাগে? সাবজেক্ট ভার্ব, এগুলাই মেন। অনেক বাক্যে অবজেক্ট থাকে, থাকে না, তো সাবজেক্ট ভার্ব আর শুধু ভার্ব দিয়েও হয়ে যায় না? আমেল বেয়ার, এর মধ্যে নাউন হওয়ার যোগ্যতা রাখে কে? বেয়ার। এরপর এটাকে পোস্ট মডিফাই দিবা, পার্টিসিপল করলাম, কল। জোজো, ইন, তেনোজি, জু, ওসাকা না? ওসাকায় ছোটবেলায় আমরা কস্টিপ বানাইতাম না? Okay. ভালোবাসা, তেনোজি জু ওসাকা, এ পর্যন্ত সাবজেক্ট পার্ট হয়েছে। এখন কি দেবো আমরা? সাবজেক্টের পরে আমরা কি দিতে পারি? একটা ভাল্লুককে দেখা গেছে, এটা দেবো। হ্যাজ, ইভেন, বিন, অবজার্ভ, প্যাসিভ বাক্য। কি করতে দেখা গেছে ওটা দেবো বলো। মেকিং ইউজ অফ আ টুল, ও টুল ইউজ করছে কেন সেটা দিয়ে দিবা। ম্যানিপুলেট দি এনভায়রনমেন্ট না? হিজ এনভায়রনমেন্ট, ঠিক আছে, ঠিক আছে। দ্য বেয়ার ইউজড আ ট্রি ব্রাঞ্চ না? ব্রাঞ্চ না? লাঠি, লাঠি। গাছের মূল অংশটা তো আমরা জানি মেন গাছ ট্রাঙ্ক। আর ওই যে উপরে ডালপালা আছে না, ওটার ইংলিশে আমরা কি বলি? ব্রাঞ্চ। শাখা প্রশাখা, ব্রাঞ্চ। The bear used a tree branch on multiple occasions, কেন? To dislodge a piece of meat hung out of his reach. নিজে একবার পড়ো তো লাইনটারে। The bear used a tree branch on multiple occasions to dislodge a piece of meat hung out of his reach. The bear used a tree branch on multiple occasions to dislodge a piece of meat hung out of his reach. এখন তুমি এই বাক্যটা যখন ইংরেজি করবা বা বোঝার চেষ্টা করবা, তোমাকে তো অবশ্যই সাবজেক্ট লাগবে না? ভার্ব আছে দেখো। এরা প্যাসিভ বাক্য না অ্যাক্টিভ বাক্য? অ্যাক্টিভ। প্যাসিভ হলে তো তুমি লাগতো। হ্যাঁ, ভাল্লুক ইউজ করছে। এবার অবজেক্ট খোঁজো, কি ইউজ করছে? এটা হলো অবজেক্ট, পিওর অবজেক্ট না? কখন ইউজ করছে?
আগে টাইম মেরে দিছে, টাইমের পরে রিজন মেরে দিছে কেন? টু ডিসলাস আ পিস অফ মিট হাং আউট অফ হিজ রিচ। মেইন ওয়ার্ড হচ্ছে টু ডিসলাস আ পিস অফ মিট, পরে আবার মিট নিয়ে ভাবে চল পারছে। মিট নিয়ে বলতেছে মিটটা ওর ছিল ওর রিচের বাইরে রাখে, ওই যে কাকের গল্প, তৃষ্ণার্ত কাকের গল্প। মিস্টার রবিন, ধরো তুমি একটা বাক্য তৈরি করলা, দা বেয়ার দিলা না, একটা ভার্ব দিবা যে ব্যবহার করলো, পাস্ট টেন্সে দিবা। এরপর তুমি একটা অবজেক্ট দিবা, যেটা গাছের লাঠি, আর ট্রি ব্রাঞ্চ। হ্যাঁ মিস্টার তুহিন, তুমি যেখানে যেখানে পারো না দাগ দিয়ে নিবা। ডাল ইংলিশ কি? এরপর তুমি দিবা কয়েকবার। মাল্টিপল হলে কি অকেশন বলবা না অকেশন বলবা? অনেকগুলো অকেশন না। এবার উদ্দেশ্য দিবা যে নামানোর জন্য, আর উদ্দেশ্য হলো টু এর সাথে ভার্ব দিলে না উদ্দেশ্য হয়, টু প্লাস ভার্ব হলো উদ্দেশ্য। টু ডিস ডিসলস এক টুকরা মাংস বলো, আ পিস অফ মিট। এখন বলো শেষের নাউন কে? মিট কি সাবজেক্ট না প্রিপোজিশনের অবজেক্ট? তাহলে এখন মিটের পরে আমরা মিটকে পোস্ট মডিফাই করতে পারবো না পার্টিসিপল দিয়া? পার্টিসিপল মানে কয় রকম পার্টিসিপল? আইএনজি আরটা কি? আইএনজি হলো মিট নিজে কিছু করলে, আর যদি মিটকে ঝুলায় রাখে প্যাসিভ সেন্স হয়, তাহলে কি আমরা আইএনজি দিব না পাস্ট পার্টিসিপল দেবো? এই যে হাং, এই হাং কিন্তু ভার্ব না, মিটকে পোস্ট মডিফাই। আগে এগুলো আমাদের কষ্ট হইতো অনেক বুঝতে। হাং না, ওর নাগালের বাইরে বলো, আউট অফ হিজ রিচ। নাগালের বাইরে ইংলিশ হলো আউট অফ রিচ। আউট অফ রিচ পুরুষ ওইখানে একটা দিয়ে আসছেন, আমার নাগালের বাইরে, আউট অফ মাই রিচ, ঠিক আছে? যেমন ওই যে ফ্যানটা আমার নাগালের বাইরে, কিন্তু আমি এটা ধরতে পারবো। কিভাবে ধরতে পারবো? একটা লাঠি দিয়ে এটা নাড়াবো, তাই না? পরের লাইনটাও সুন্দর, পড়ো। প্রবলেম সলভিং। ভালো আছেন? Problem solving ability has also been witnessed in wild polar bears, not as obviously as with Jojo. এখানে দেখেন, এখানে অলদো আছে না? অলদো দিলে কি বাক্য হয় না? ছোটবেলায় পড়তাম, এখানে তো বাক্য হয় নাই কা। বুলেট না তেলে, এটা তো কনজাংশনই না, এটা এখানে অ্যাডভার্ব অর্থে বসছে। আর আপনি খুব মজার একটা বিষয় দেখেন, ছোটবেলায় আমরা দেখতাম যে যে ভাবতাম হয়েন তারপরে ইফ তারপরে অলদো এগুলা দিলে মনে হয় বাক্য হইতে হবে না। এগুলো আসলে কিন্তু ঠিক না। দুইটাই হইতে পারে, বাক্য হইতে পারে, আবার বাক্য না হইয়া ফ্রেজ হইতে পারে না। এখানে অলদোর পরে বাক্য নাই দেখো। Okay, যোজোর মতো অতটা না। এখন তোমার বাকের ভার খুঁজো। শুধু হ্যাজ তো ভার হয় নাই, একটু আগে ভদ্রলোক লিখছে অবজার্ভ, অবজার্ভ লিখছে না? পরের লাইনে উনি অবজার্ভ না লিখা উইটনেস দিছে। উপরে যে স্ট্রাকচার ইউজ করছে এই জায়গায় সেম স্ট্রাকচার ইউজ করছে, অক্সিলারি আর মেন পার্টের মাঝখানে কি মেরে দিছে? adverb। তবে ভদ্রলোকের ইংলিশ লেখার স্টাইলটা সুন্দর, কোনো বোরিং স্টাইল পাই নাই, আমরা ভ্যারিয়েশন পাইছি সবই, ঠিক আছে? ভালো ইংলিশ জানে না, ঠিক আছে? কে লিখছে এটা তুমি চাইলে বের করতে পারবা, বইয়ের পিছনে দেওয়া আছে অ্যাকনোলেজমেন্টে, কই থেকে নিচে গুগল করে বের করতে পারবা। হুম। একদম শেষ পেজ অ্যাকনোলেজমেন্ট, বইয়ের মধ্যে এটা থাকলে তো ভালো, আপনার বইয়ের মধ্যে এটা নাই, ঠিক আছে? শেষ পেজটা কেটে দিছে।
পেজের টাকা বাঁচাইতে, মানে এই যে খরচা কমাইতে, ঠিক আছে। প্রবলেম সলভিং অ্যাবিলিটি, হেডওয়ার্ড কোনটা? প্রবলেম সলভ করার যোগ্যতা, ভার বলো। রাবেশ বলো, অ্যাক্টিভ না প্যাসিভ? হ্যাঁ প্যাসিভ। এই প্রবলেম সলভিং করার যে যোগ্যতা, এটা দেখা গেছে। দেখা ইংলিশ কি? দেখা গেছে। আচ্ছা, এবার কোথায় সেটা কও। জংলি পোলার বেয়ারের মধ্যে কতটুকু? বলো, নট অ্যাজ অবভিয়াসলি অ্যাজ উইথ গুগল। এটা হলো অ্যাডভার্ব। হাউ মাচ, হাউ মাচ দিয়ে প্রশ্ন করে কতটুকু, অ্যাডভার্ব পেয়ে গেছে। না, অল তো কিন্তু এখানে কনজাংশন অর্থে বসে, অ্যাডভার্ব অর্থে গেছে। নট এস অবভিয়াসলি অ্যাজ উইথ জোজো, না, জোজোর মতো এতটা দেখা যায় নাই। জোজো যেমন লাঠি দিয়া মাংস টাইনা নামায়া খায়, ওরকম না, ঠিক আছে। প্রবলেম সলভিং অ্যাবিলিটি, না? প্রবলেম সলভিং অ্যাবিলিটি, ভার্ব দিলাম, হ্যাজ অলসো বিন উইটনেস, এটুকু দিলেই কিন্তু বাক্য হয়। লেখক কমপ্লিট মিনিং করার জন্য আরো তথ্য দিল। এখানে আরো ভালো অর্থ হয়ে গেছে গা। কিন্তু সে আরেকটা তথ্য দিতে চাচ্ছে যে জোজোর মতো এত স্পষ্ট না। ও বি ভি আই ওই আছে, অবভিয়াসলি অ্যাজ উইথ জোজো। এখানে কনজাংশন অ্যাডভার্ব হয়ে গেছে, তাই না? কিরকম মিনিং দিল? অ্যাডভার্বের মতো মিনিং দিল। আচ্ছা, কনজাংশনে তো বাক্য হয়, এখানে তো বাক্য হয় নাই কেন? কনজাংশন বললে আমার কোনো আপত্তি নাই, ইটস ওকে, আমি মিনিংটা ধরতে পারছি। এত স্পেসিফিক ওটা নাম না হইলেও হবে। ব্যারেল, না, ঠিক আছে। প্রাচীনকালে মানুষ সমুদ্রের মধ্যে সব ব্যারেলের মধ্যে পানি রাখতো, কিন্তু এগুলো শ্যাওলা জমে যেত, না, ঠিক আছে। মানুষ আগের দিনে কষ্ট ছিল ওদের জীবনে। A calculated move by a male bear involved running and jumping onto barrels in an attempt to get to a photographer. পাশে ফটোগ্রাফার নিয়ে পোস্ট মডিফাই দেখো। স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম, আইনজি দেওয়ার অর্থ কি? ফটোগ্রাফার নিয়ে, এই পার্টিসিপলটা অ্যাক্টিভ সেন্স। দুবার পড়েন। A calculated move by a male bear involved running and jumping onto barrels. Running and jumping onto barrels in an attempt to get to a photographer standing on a platform 4 meters high. Okay, না, ঠিক আছে। একটা বাক্য লিখলাম, দেখি তুমি পারো কিনা অর্থ। আচ্ছা, তুমি এখান থেকে সাবজেক্ট খুঁজে বের করবা, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে মুভস, না, ঠিক আছে। সাবজেক্ট হলো মুভস, ভার্ব খুঁজে বের করো। লেফট, লেফট, লেফট। এখানে এই লেফট মানে, তুমি যেমন লেফটের মানে মনে করো পরিত্যাগ করা, ছেড়ে যাওয়া, ওরকম না। এই লেফট মানে বানিয়ে দেওয়া, মেড, মেড। তাহলে বলো, এই মুভ মানে কিন্তু মুভ না, স্টেপস, তার পদক্ষেপ আমাকে হতবাক করে দিল। Yes. কোনটা? হার তো পজিটিভ কেস, সি সেনা সাবজেক্ট হয়, হার তো হয় না। তার পদক্ষেপ আমাকে কি করে দিল ভাই? কনফিউজ করে দিল, না? হার মুভস লেফট মি কনফিউজড। পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তাই না? এখানে সাবজেক্ট কোনটা আমাদের? মুভস। হয়েছে, ঠিক আছে। আর হলো পজিটিভ কেস, অ্যাডজেক্টিভ হয়ে গেছে এই জায়গাতে। মুভস লেফট মি কনফিউজড, এই জায়গায় লেফট হচ্ছে ভার্ব, তাহলে মুভ তোমার নাউনও হয় আবার ভার্বও হয়, এই জায়গায় এটা নাউন অর্থে বসছে। উপরের লাইনে তুমি দেখো তো ভার্বটা খুঁজে বের করতে পারো কিনা। ভার্ব তুমি পারছো, দেখি আর কেউ পারো কিনা, ভার্ব, ভার্ব। না, হয় নাই গা, দেখো মুভের আগে কি লিখছে, তাহলে এটা হলে নাউন হয়ে যাবো গা, ঠিক আছে, এটা নাউন, ঠিক আছে। হ্যাঁ, ভার্ব হচ্ছে ইনভলভ, তাহলে এটা সাবজেক্ট।
সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড খুঁজে বের করো। বেয়ার না, ঠিক আছে, কারণ বেয়ার আগে বাই আছে। তাহলে আমার সাবজেক্ট কে? মুভ, ঠিক আছে। মুভ হলো সাবজেক্ট না? Yes. দেখায়নি বা না বুঝলে বা না পারলে। তুমি এখন মিনিং করবা। মুভ মানে পদক্ষেপ না? এবার ভার্ব খোঁজো। ওয়াজ ওয়াজ, পদক্ষেপটা ছিল, ইংলিশ করো আ মুভ ওয়াজ। আ মুভ ওয়াজ, পদক্ষেপটা কি ছিল পড়ো। অবজেক্ট বলো। রানিং অ্যান্ড জাম্পিং অন টু ব্যারেল। কিছু ব্যারেল মানে উঁচু কিছুর উপরে দৌড়াচ্ছিল আর লাফাচ্ছিল। নিচে নেমে উপর লাফ দেয়। ব্যারেল একটু উঁচু কিছুর উপরে, সাধারণ মাটি থেকে উঁচু কিছুর উপরে সে দৌড়াচ্ছে, এদিক ওদিক যাচ্ছে আর দৌড়াচ্ছে, জাম্পিং করছে না? এবার মুভকে প্রিমোডিফাই করো, পার্টিসিপাল আকারে গাও। বিচক্ষণ, বিচক্ষণ একটা পদক্ষেপ, হিসেব করে পদক্ষেপ, পোস্ট মডিফাই করো। হ্যাঁ, একটা পুরুষ ভাল্লুক বিচক্ষণের পদক্ষেপটা ছিল, ছিল ইংলিশ করো। অবজেক্ট বলো। রানিং অ্যান্ড জাম্পিং অন টু প্যারাস। এর মধ্যে আমার মেন অবজেক্ট দুইটা, রানিং অ্যান্ড জাম্পিং। জায়গা বলো। এবার উদ্দেশ্য বলো, উদ্দেশ্য। In an attempt to get to a photographer standing on a platform 4 meters high. মেন উদ্দেশ্য কি বলো তো? In an attempt to get to a photograph, একটা ফটোগ্রাফারের নজরে আসা, ইংলিশ করো। গেট টু আ ফটো। তাহলে তুমি উদ্দেশ্য যে বুঝছি স্যার কেমনি বুঝছেন, এক, টু এর সাথে ভাব দিলে বোঝা যায়। আর ইন অ্যান অ্যাটেম্প্ট টু, এটা নিজে উদ্দেশ্য বোঝানোর একটা প্রচলিত শব্দ। উদ্দেশ্য না, পারপাস। পারপাস, দেখি কোথায় আছে পারপাস। পারপাস 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 পারপাস, ইয়াম। টু প্লাস ভার্ব, ইন অ্যান অ্যাটেম্প্ট টুর পরে কি দিবা? উদ্দেশ্য বুঝে। সো অ্যাজ টুর পরে কি দিলাম? উইথ এ ভিউটার পরে সো দ্যাট দিয়া পরে কি দিবা? ক্লাস। আচ্ছা, তো এগুলো হলো তোমার বিভিন্ন রকমের পারপাস বুঝায়। পারপাস না, পারপাস লিখান বা। যেমন ধরো, শি রেজড হার ভয়েস পড়ো। এখন এখানে অ্যাকশন নিছে কোনটা? উদ্দেশ্য কি? হ্যাঁ, তুই নে বাক্যটা পড়ো। এর অর্থ কি বলো? তুমি বলো এর অর্থ দেখ। উই চেঞ্জ দ্য ডিজাইন মানে বলো। কেন বলো তো, উদ্দেশ্য কি? কষ্ট কমানোর জন্য আমরা ডিজাইন চেঞ্জ করছি না? সোয়াস্ট না, এটা দিয়ে উদ্দেশ্য বোঝায়। এখানে 369টা ওয়ার্ডে বাক্য দেওয়া আছে, লিখে আনবা, ঠিক আছে? তাই না? ঠিক আছে। বাক্য তোমাকে হেল্প করবে না, দেখবে যে মিলে যাবে, ঠিক আছে, প্রায় সময়। এই যে আমাদের বাক্য, পদক্ষেপ ইংলিশ কি? সতর্ক পদক্ষেপ, বিচক্ষণ পদক্ষেপ। পোস্ট মডিফাই করো। ওর পদক্ষেপটা ছিল, ইংলিশ কি? কি করা বলো তো? অন টু ব্যারেলস না? রানিং করা, ব্যারেলের উপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এবং লাফানো। উদ্দেশ্য বলো। in an attempt to get to a, এখানে নাউন খুঁজে বসে, সে নাউন কোনটা? নাউনকে এটা বড় করতে পারবা চাইলে, পার্টিসিপল দিয়ে বড় করে দাও। ফটোগ্রাফার নিজে দাঁড়ায় ছিল বলে আইএনজি। আর যদি ফটোগ্রাফার কেউ ল্যাং মেরা ফালায় দেয়, ঠিক আছে, তাহলে তোমার পাস পার্টিসিপল হয়ে যাবে, তাই না? আউটফ্ল্যাঙ্কড না, ঠিক আছে। ফটোগ্রাফার স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম নিয়ে একটু ভাব পেঁচাল পারো, 4 মিটার। তাহলে এখন বলো, ও আসলে কার মনোযোগ চাইছে?
এটা একটা কোশ্চেনের উত্তর। পরের প্যারাগ্রাফ। ইন আদার স্টাডিজ, আরো গবেষণা হয়েছে না? ওয়াও, না? such as one by Allison Amis in 2008, polar bears show deliberate and focused manipulation. আমিস অবজার্ভ, আরো গবেষণা হয়েছে আটে, পোলার বেয়ার ইচ্ছা কইরা এবং খুব মনোযোগ দিয়া দেখছে যে ও নিজে পরিবর্তন করতেছে। অ্যামিস অবজার্ভড, আমি দেখলো বেয়ার্স পুটিং অবজেক্টস ইন পাইস, বেয়ার্স কয়েকটা জিনিস একটার উপর একটা রেখে উঁচু করতেছে, মনে করো লাঠি টাঠি রেখে বড় করতেছে, দেন নকিং দেম ওভার, এবং পরে ওগুলা বড় করে উঁচু করে ভাঙতেছে। এই যে আমরা নদীর পাশে বা বিচের পাশে গেলে ছোটবেলায় বালু দিয়ে অনেক বড় করতাম, তারপর লাথি মেরে ভাঙতাম। ইন হোয়াট appear to be a, the study demonstrated that bears are capable of agile and thought out behavior. এইসব গবেষণা প্রমাণ করে যে সে অ্যাজাইল এবং থট আউট বিহেভিয়ার করতে পারে। These examples suggest bears have greater creativity and problem solving abilities than previously thought. ঠিক আছে, thought, right? Okay. নাও প্রথম লাইনটা পড়ো, দুইবার পড়বা, ঠিক আছে? In other instances, one by Alison Amis in 2008, polar bears showed deliberate and focused manipulation. এখন তুমি এখানকার মেন বাক্য মাত্র 3টা ওয়ার্ড বা 4টা ওয়ার্ড, কোন জায়গায় সাবজেক্ট দেখো তো? এই জায়গায় সাবজেক্ট আছে? কেন নাই বলো? Preposition. তাহলে কোন পর্যন্ত নাই? ইন স্টাডিজ নাই, এ পর্যন্ত নাই না? সাবজেক্ট তাহলে এই জায়গায়, ভার্ব তাহলে শোড, শোডই ভার্ব, শোড। শোডের অবজেক্ট বলো, ডেলিবারেট অ্যান্ড ফোকাসড ম্যানিপুলেশন। এটা ঠিক প্রিমোডিফায়ার না, এটা হলো কোথায়। এটা হলো পোলার বেয়ার যে দেখাইছে, কোথায় দেখাইছে পোলার বেয়ার? প্লেসটা শেষে না এনে কোথায় আছে? সামনে আছে না? ইন আদার স্টাডিজ না, আরো গবেষণা। ফ্রন্টিং করছে, তো ভালোবাসছে। such as one by Alison Imis in 2008. Okay. এখন তুমি একটা ওয়ার্ড খেয়াল করো, এখানে কি লেখা আছে? গবেষণার ইংলিশ হলো স্টাডি আর হলো রিসার্চ, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, তুমি মনে রাখবা। রিসার্চ হলো আনকাউন্টেবল আর স্টাডি হলো কাউন্টেবল। ছোট্ট রিসার্চ কি আর স্টাডি কি, এই জন্য দেখবা স্টাডি হয় অথবা স্টাডিজ হয়, কিন্তু রিসার্চের আগে আঠা কিচ্ছু বসে না, সবসময় রিসার্চ। ওকে, ইন আদার স্টাডিজ না, বলো এখানে স্টাডি দিচ্ছে না স্টাডিজ দিচ্ছে? আরো একাধিক গবেষণাতে, একটা উদাহরণ দাও গবেষণার মধ্যে, সাজেস্ট করো, সাজেস্ট একটা গবেষণা গাও, গবেষণার মধ্যে একটা গবেষণা করছে, কে করছে? তুমি এর মধ্যে কত তথ্য দিয়ে দিল না? গবেষণা একবার হয়েছে না অনেকগুলো হয়েছে? এর মধ্যে একটা উদাহরণ দিয়ে দিস। এখন এই গবেষণা হয়েছে কি? পোলার বেয়ার। ভার বলো, পোলার বেয়ার শো করছে, অবজেক্ট বলো কি শো করছে? ডেলিভার্ড মানে ইচ্ছাকৃত, এবং ফোকাসড মানে হচ্ছে কেয়ারফুল, পরিবর্তন করার যোগ্যতা, ম্যানিপুলেশন, নিজের কাজে লাগানোর যোগ্যতা শো করছে। ইচ্ছাকৃত, ডেলিভারেটলি, ইচ্ছা করে করে।
ইচ্ছা কইরা এবং মনোযোগ দিয়া, ইচ্ছা কইরা মনোযোগ দিয়া নিজের কাছে লাগানো কোনো কিছুকে ইংলিশ করো ম্যানিপুলেশন। ইচ্ছাকৃত ইংলিশ যেন কি ফোকাস, না ডেলিভারেট। আর ওই আপনার সৎ কেয়ারফুল, এবং কি যেন বললাম আমি, ফোকাস, মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে না ফোকাস। তুমি মেইন অবজেক্টটা খুঁজে বের করো তো, পোলার বেয়ার শো ডেলিভারেট এন্ড ফোকাস ম্যানিপুলেশন, মেইন অবজেক্ট কোনটা? হ্যাঁ, পোলার বেয়ার নিজের কাছে লাগাইতে পারছে ইচ্ছা করে এবং মনোযোগ দিয়ে নিজের কাছে লাগাইতে পারছে, পরিস্থিতিকে নিজের কাছে লাগানো বা পরিবেশকে নিজের কাছে লাগানো। এখন কি করছে সে, দেখো এটা বড়। ফর এক্সাম্পল, আমিস অবজার্ভ bears putting objects in piles and then knocking them over in what appear to be a সুন্দর ইংলিশ না? নিজে থেকে গ্রামারটা বোঝার চেষ্টা করো তো, যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এই আইনজি দিয়ে এটা বুঝাইছে। আইনজি কয়বার আছে দেখো তো, দুইবার হইলে কনজাংশন আছে কিনা, তাহলে এই আইনজি গুলা রিলেটেড। উদাহরণস্বরূপ না, ফর এক্সাম্পল না, ভদ্রলোক ফর এক্সাম্পলটা এর আগেও কি ইউজ করছে কিনা আমি জানি না। ফর এক্সাম্পল, তাই না? ঠিক আছে। হ্যাঁ, ফর এক্সাম্পল, আমি ওনার লেখার দেখে মুগ্ধ। উনি প্রচুর পরিমাণে ভ্যারিয়েশন, ইফালা বাক্য ব্যবহার করছে, মানে সবই করছে, এবং উনি অনেক কেয়ারফুলি বাক্য লিখছে না। হুম। উদাহরণস্বরূপ না, মেন বাক্য এতটুকু তোমার, অ্যামিস অবজার্ভ বেয়ার্স, শেষ। আমিস মানে ওই যে উপরের লাইনের ভার বলো, অবজার্ভ আমরা উপরে পড়ে আসছি। অবজার্ভ মানে কি? দেখা, দেখা। আমি দেখছে, কাকে দেখছে? তিনি বেয়ারকে দেখলেন। এবার বেয়ার নিয়ে সাবজেক্ট ভার অবজেক্ট, তুমি না জানো নাউনকে বড় করা যায়? এবার নাউন কি, শেষের নাউন পার্টিসিপল দিয়ে বড় করে দাও গো। পুটিং অবজেক্টস ইন পাস, আবার বড় করো। নকিং দেম ওভার, পুরো ব্যাপারটাকে বোঝানো হয়েছে হোয়াট অ্যাপিয়ার টু বি আ গেম। ইন আ গেম হোয়াট অ্যাপিয়ার টু বি। অ্যামিস অবজার্ভ দেখলো যে এটা পার্টিসিপল, বেয়ার্স পুটিং অবজেক্টস ইন পাইলস, পুট মানে রাখা, বিভিন্ন জিনিস ইংলিশ করো অবজেক্টস, একটার উপরে আরেকটা বলো পাইলস, স্তূপ আকারে রাখা ইংলিশ বলো পাইল। এই যে একটার উপর কয়েন, একটার উপর কয়েন, কয়েন কয়েন একটার উপর রেখে রেখে স্তূপ করলাম না, এটাকে বলে পাইল। এই যে আমরা বইয়ের উপরে বই রেখে 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 বিশাল বড়ই করি, পাইল, ঠিক আছে, স্তূপ। হ্যাঁ, দুইটা পার্টিসিপাল অ্যান দিয়ে যোগ করছে, তিনটা পার্টিসিপাল হইতে পারে না? ঠিক আছে, হ্যাঁ, তিনটা হইতে পারে, ঠিক আছে। সাকিব বুবলিকে দেখলো, ইংলিশ করো, সাকিব অবজার্ভ বুবলি, বলো কুকিং রাইস, কুকিং রাইস, ক্লিনিং দ্য কিচেন, অ্যান্ড একটা করো, হ্যাঁ সার্ভিং দ্য ফুড, হয়ে গেছে না তিনটা জিনিস? তিনটা হইতে হবে, আরো বেশি হইতে হবে, ও যেও যাওয়া দিল আগে না, ঠিক আছে। আমি কাকে দেখছে, কি করতে দেখছে বলো? লিখলো যে স্তূপে, স্তূপ করে করে জিনিসগুলো রাখছে, এন্ড দেন এরপর কি করছে? নকোবা, নকোবা ভেঙে ফেলা, নকোবা, নকোবা, নকোবা মানে কি? ভেঙে ফেলা। এই অবজেক্ট গুলোকে ভেঙে ফেলছে। ইন আ গেম, ইন আ গেম পড়ো, ইন আ গেম, ইনা মাঝখানে ইন আ গেম না লিখে একটু ফাও পেছাল পেরে দিস, ইন আ গেম বললেই তো পারতো। হোয়াট অ্যাপিয়ার টু বি, যেটা মনে হচ্ছে গেম। হোয়াট অ্যাপিয়ার টু বি আ গেম, সুন্দর ইংলিশ না?
মনে হয় ইংলিশ বলো, হোয়াট অ্যাপিয়ার টু বি, না? আচ্ছা, তুমি পুরি খাও, ঠিক আছে, পুরি পুরি খাও না, ঠিক আছে, খাও। আচ্ছা, তো রবিন পুরি খায়, ইংলিশ করো। রবিন ইজ পুরি। রবিন খায় যা, যা পরিণাম, রবিন খায় ওটা যেটা পুরি নামে পরিচিত। রবিন ইজ হোয়াট ইজ নোন অ্যাজ, ওই রকম, ঠিক আছে। রবিন ইজ হোয়াট ইজ নোন অ্যাজ, হোয়াট ইজ কল পুরি, ঠিক আছে। ঠিক ওরকম পাইলের মধ্যে জিনিসগুলো রাখছে, পাইল করে রাখছে, এরপর ভেঙে ফেলছে গেমের মতো করে, বলো ইনা গেম, ইনা। তুমি বললো যে গেমটা যেটা মনে হচ্ছে গেম, মাঝখানে অ্যাড করে দিল আগে, না, ঠিক আছে। ওকে, পরেরটা পড়ো। The study demonstrates bears are capable of agile and thought out behaviors. এখানে একটা ওয়ার্ড শিখবা, agile। agile মানে হচ্ছে able to think quickly and clearly, দ্রুত ভাবতে পারে, ওই যোগ্যতাকে বলে agile। হুম। এই গবেষণা এটাই বুঝাইলো, বলো দা স্টাডি, ভার পড়ো, এটা ভার্ব না? স্টাডি এটা প্রমাণ করলো, সাবজেক্ট আর ভার্ব না? এবার তুমি কি পাইতে পারো? অবজেক্ট। কি দেখাইলো? এখন অবজেক্ট কি একটা ওয়ার্ড না বাক্য? বাক্য মানে নাউন ক্লজ, নাউন ক্লজের সাবজেক্ট কে? ভার্ব বলো। বাকিটা কমপ্লিমেন্ট, কেপেবল অফ, কমপ্লিমেন্ট শেষ হয় নাই, অব দিয়ে নাউন পড়তে হবে, নাউনটা বলো তো কোন জায়গায়, কোনটা? ভাল্লুক আচরণ করতে জানে, ভাল্লুক আর কেপেবল অফ আচরণ, এবার আচরণকে প্রিমোটিভ হয় বলো, অ্যাজাইল, দ্রুত, এবং ক্লিয়ারলি, আর কোনটা বলো? বিচক্ষণ, বিচক্ষণ, ভাইবা চিন্তা আচরণ করতে পারে। হুম। তাহলে উপরের এই উদাহরণগুলো তাই বলে, বলো দিস এক্সাম্পলস, এই এক্সাম্পল গুলো বলে, বলা ইংলিশ কি? উপরেও এরকম ভার্ব ছিল, ডেমনস্ট্রেট না, সাজেস্ট, প্রশ্ন করো কি বলে। উপরে একটা দ্যাট দিয়ে করছে না, বাক্য করছে, এখানেও বাক্য করছে, কিন্তু কি দেয় নাই। এই এক্সাম্পল গুলো বলে কি বলে, এটা বলে, যা বলে, এটা কি ওয়ার্ড না বাক্য, বলো? বাক্য। ভার্ব বলো, সাবজেক্ট বলো। উপরের গুলো, এই এক্সাম্পল, উপরের এক্সাম্পল গুলো এটাই বলে যে বেয়ারদের আছে, কি আছে, করো তো, কি আছে, কি আছে, দেন প্রিভিয়াসলি থট। এর মধ্যে তুমি মেন অবজেক্ট খুঁজো, কি আছে বলো, কি আছে? শুধু ক্রিয়েটিভিটি না, বলো ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং অ্যাবিলিটিস। এটাকে প্রিমোডিফাই করছে, গ্রেট বলছে না গ্রেটার, তুলনা করে ফেলছে, এবং কার তুলনায়, কনজাংশন দিয়ে বলে ফেলো, আগে যা ভাবা হয়তো তার চেয়ে বেশি ওর ক্রিয়েটিভিটি আছে এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটিস আছে। আর একটা প্যারাগ্রাফ ছিল না, চাইলে শেষ করলে শেষ হয়ে যেত না, দুইটা ছিল। যাক, আমাদের আবার নাও যে টাইম হয়ে গেছে। ওকে, আমরা এরপরের দিনই শেষ করব প্যাসেজ, আমার মনে হয় প্যাসেজ বোঝা হয়েছে, এখন আমরা আইএলটিএস সলভ করার জন্য প্রিপেয়ার্ড। পড়ে পড়াবো, ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের এখনো আরো প্যাসেজ লাগবে? মানে আরেকটা ক্লাস নিলে আমার মনে হবে না, যদি তুমি তুমি চাও আরো পড়তে, আমি প্যাসেজ আরো বুঝাবো, তাই না?
আর হ্যাঁ কিন্তু সহজ। বেসিক না। প্যাসেজ বুক ব্যাখ্যা প্রচুর হেল্প করে, তুমি বাসায় পড়ো, আমরা চাইলে এখন সলভ করতে পারবো আরেকটা দিন পড়ে, তারপর শুরু করে দেবো। আর আমরা যখন সলভ করব তখন তো আর ফাস্ট করব না, আমরা স্লো স্লো করে করব, তো এখানেও প্যাসেজ বুঝতে পারবা। আচ্ছা, এখন তোমার হোমওয়ার্ক না, অনেকগুলো হোমওয়ার্ক আছে। রাইট, ইউজিং কোহেসিভ ডিভাইস। আজকে আমরা কোনটা শিখলাম, পারপাস না? এন্ড এডিশন কোহেসিভ ডিভাইস মানে মানে আগের দিন দিয়েছি না? যারা করেন না আবার করে আসবেন, ঠিক আছে? কিন্তু পড়বেন, হ্যাঁ। আম 40 পেজ বেশি কঠিন, এটা পড়তে পারো। গুড ডে, পরের দিন আমাদের প্যাসেজটা শেষ হইলে তারপরে আমরা প্যাসেজ, হ্যাঁ এটা দিয়ে দেবো।